হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে এখন ৯টা ৩৭ সকাল। সো আমরা বিভিন্ন টাইম জোনে রয়েছি দুজন এবং অনেকদিন পর প্রচুর ইনবক্স এসছে যে উইকলি স্ক্রিন বন্ধ হয়ে গেল কিনা বা আমরা ভয় পেলাম কিনা বা আমাদের মধ্যে কোনো কিছু হলো কিনা ইত্যাদি নানান কিছু। সো না সবকিছু ঠিকঠাক আছে। মূলত এটা যারা আমাদের ফলো করেন বা সাকিবকে যারা ফলো করে তারা সবাই জানে যে ও এখন নিউজিল্যান্ডে। কোন শহরে আছো সাকিব? আমি নিউজিল্যান্ডের রাজধানীতে আছি ভাইয়া, ওয়েলিংটনে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি এখানে পড়াশোনা করতে এসেছি মাস্টার্স অফ এডুকেশনে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন। ওদের যে রাজধানী যে ইউনিভার্সিটিটা, এখানে আছি আমি। ওয়েলিংটন শহরে আছি। এই মাসটা আমি আছি। আর সামনের মাসে আমার ওয়াইফ চলে আসছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জন্যই আর কি যারা জানেন না আপনি তাদেরকে জানানোর জন্য, যে এই জন্যই তানভীর ভাইয়ের সাথে গত প্রায় 2 সপ্তাহ আমাদের শো করা হয়নি। তো আপনারা যদি এইভাবে খুশি হয়ে থাকেন যে সাকিব আর তানভীরের মনে হয় লাগছে, হ্যাঁ এবার ঝগড়া মনে একটা লাগছে, আপনাদের জন্য খুবই দুঃখের সংবাদ। আমাদের কিছুই হয় নাই। এবং যদি কখনো হয়ও, আমার মনে হয় আমরা ঠিকঠাক সমালোচনা করে বেসিক জায়গায় হয়তো ঠিক থাকবো, যেটা আমি মনে করি। আর রাইট। যারা মনে করছিলেন যে ঠিক আছে, দুইজন অনেক বেশি বকবক করে, পাকনামি করে, পাকনামি একটু অফ হয়েছে, তাদের জন্য খুবই দুঃসংবাদ। আমরা আবারও হাজির। আজকে আবার পাকনামি চলবে। রাইট। তবে বুঝতে পারি যে আমাদের এই আলোচনাগুলোর সাথে আপনারা অনেকেই সঙ্গত করতে পছন্দ করেন এবং অনেকগুলো বিষয় আমরা মিস করেছি। তাই হয়তো একটু পেছন থেকে আসবো। কারণ আমরা প্রায় ৩ সপ্তাহ আমরা মিস করলাম। ৩ রাইট। সপ্তাহ পরে যেহেতু আলাপ করেছি সুতরাং আজকে একটু লেন্দি হবে। আমি একটু পেছন থেকে আসি অনেকগুলো বিষয় রয়েছে। আ সো উম আ সাকিব ভাই যদি বলি যে একটা বিষয় আমার কাছে অফ এয়ারে বলছিলাম। খুব হঠাৎ করে স্ট্রাক হলো। যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান এবং যে নৃত্য আমরা দেখলাম, সেখানে খুব বেশি মানুষ, খুব বেশি তারকারা প্রতিবাদ করল না। বিজুরি আপার একটা মন্তব্য আমার কাছে খুব ভালো লেগেছে যে বলেছেন যে, "আপনি যে সাহসটা দেখিয়েছেন" খুব মকারি করে দারুণ ভাবে একটা লেখা লিখেছে। তো তারকাদের এরকম বিষয়টা সহ্য করতে হয়। মোশাররফ করিমকে দেখে আমি খুব হতবাক হয়েছি, হতভম্ব হয়েছি আরকি। তোমার এক্সপেরিয়েন্স টা কেমন? মানে আ আমি তাকে আমি তাকে খুবই পছন্দ করি। নট জাস্ট অ্যাজ এন অ্যাক্টর, অ্যাজ এ পার্সন অলসো। কিন্তু আমি এত এরকম মানে মানে আমরা বলি যে আমাদের বাংলা সিনেমাটা পিছিয়ে গেছে অশ্লীল সিনেমার ওই সময়টাতে। আমরা প্রত্যেকেই বলি, আপনারাও বলেন যারা সাংবাদিক, আপনারা আরো ভালো জানেন। এই দৃশ্যটা আমার কাছে এত অশ্লীল লেগেছে ভাইয়া। শিল্পী যখন আম কোনো অশিল্পীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন, বা আমার কোনো সমস্যা নাই। আমার যারা এসব করছেন তাকে নিয়ে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই। কিন্তু আমি যখন স্বীকৃতি দেই না, এবং তাও এমন একজন রিনাউন্ড পারসনের হাতে, তখন ইট লুকস ভেরি ব্যাড। তখন এটা না অন্য একটা মেসেজ চায়। সত্যি। আজকে ধরেন আপনি আপনার বাসায় একটা সঙ্গীত আয়োজন করলেন। হুম, ধরেন হুম। আপনার মা এসে বলল যে আমার বাংলাদেশের সেরা সিঙ্গার আমার ছেলে তানভীর তারেক। কোনো সমস্যা নেই, হইতেই পারে। ঠিক আছে? কিন্তু মানে অথবা আমার মা আমার বাসায় কিছু একটা করলো যে বাংলাদেশের সেরা শিক্ষক সাকিব, আমার মা একটা দিতেই পারে। হুম, হুম। কিন্তু যদি আজকে আমেরিকার কোনো প্রফেসর এসে বলে যে বাংলাদেশের সেরা শিক্ষক সাকিব, এটা এর চেয়ে মিথ্যা কথা আর হতে পারে না তো। তখন এটা সমস্যা। এই এই জায়গায় আমার প্রবলেম। আমার অন্য কিছুতে প্রবলেম নাই। আপনি কার মাধ্যমে কি স্বীকৃতি দিচ্ছেন, আপনি কি মেসেজ দিচ্ছেন, এবং ওখানে আসলে শিল্পের কোনো ছিটেফোঁটা কিছু আছে কিনা, নাকি উদ্দাম নৃত্য আছে, নাকি অদ্ভুত অঙ্গভঙ্গি, এটা আমার বোধোদয় হয় নাই আসলে। আমি হয়তো বুঝি না। এটাই মনে হয়েছে আমার। রিয়েলি সত্যি মানে কিছু শিল্পীর একটা পর্যায়ে কম্প্রোমাইজই বলব এটা। কম্প্রোমাইজটা আসলে অনেক কিছু আহত করে দেয়। হয়তো তাৎক্ষণিকভাবে এটা প্রতিবাদ করা যায় না কি না অবশ্য কেউ প্রশ্ন করেনি তেমনটা। এখনো অবধি আমার মনে হয় কোনো ইন্টারভিউ দেখি নাই মোশাররফ করিমকে কেউ প্রশ্ন করেছেন যে সেটাই। সুতরাং তাহলে তার একটা অভিব্যক্তি বা প্রতিক্রিয়া বোঝা যেত যে তিনি কেন ওখানে থাকলেন। বা শুধু এমনও হতে পারে, আমি জানি না, এমন হতে পারে হয়তো তিনি জানতেন না। কিন্তু যখন গেলেন, জানার পরে এখানে আমি জানি না, অথবা এই যে না জেনে যাওয়াটাও কি ঠিক কিনা, আমাকে কোথায় ডাকা হচ্ছে আমি সেই ব্যাপারে ওয়াকিবহাল আছে কিনা, হুম, হুম, হুম। এটাও তো ভাই আমাদের। আপনি যদি শিল্পী হন, আপনার তো দায়িত্ব। আমি আজকে বললাম তানভীর ভাই চলেন একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম, আপনি কি আমার সাথে চলে যাবে? আপনি জিজ্ঞেস করবেন না সাকিব কোথায়, কি আয়োজক, রাইট। কারা, কি এটা? তো হুম, এটা তো আপনার, তাহলে তাহলে আপনি ৩০ বছর কি সাংবাদিকতা করছেন? আমি বললি কেন কেন আপনি অন্ধের মতো ইয়ে করবেন? আপনার হুম। ক্রেডিবিলিটি কোথায় থাকলো তানভীর ভাই তাহলে? আপনার ক্রেডিবিলিটি থাকতে হবে না? রাইট এবং তার নামটাও আমরা উচ্চারণ করতে চাই না। কিন্তু এই যে এই ধরনের লেম যে বিষয়গুলো আছে মানে মিডিয়াতে এবং এটা চর্চা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি। কিন্তু এগুলোর প্রতিবাদটা আসলে আমাদের জারি রাখা প্রয়োজন। আমরা অতি ভাই আমার সংক্ষেপ সবচেয়ে খারাপ লাগে,
আমাদের সিনেমা দেলুপি অনুরাগ কাশ্যপ ডিস্ট্রিবিউট করছেন। আমাদের সিনেমা আজকে ভেনিসে রুবায়েত হোসেন সিনেমা দ্য ডিফিকাল্ট ব্রাইড, আমি যদি ভুল না করি, ভেনিস এত এত ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল, আমি বুঝাতে পারবো না এটা কতটা আসলে, বিশাল জায়গা, মানে বিশাল জায়গা। দুনিয়ার সেরা 5টা ফেস্টিভ্যালের সেইটা নিয়ে নিউজ বা রুবায়েত হোসেনের ইন্টারভিউ আমি দেখি না, কিন্তু মানে আমি কি বলবো আমি জানি না। এবং আমার প্রথম দিকে আমাদের সাংবাদিক ভাইদের উপর রাগ হতো এবং এখনো মাঝে মধ্যে হয়, কিন্তু আমি বুঝতে পারি যে মানে তার উপরে যিনি বসে আছেন তিনি তাকে বলছেন যে না ওইখানে যাওয়া দরকার নাই, তুমি যেখানে ভিউ আছে ওখানে যাও, তোমার ওই নিউজ দরকার নাই। কারণ দেলুপির তাওকির ইসলাম এত গ্ল্যামারাস না, হুম, ওই হুম, একটা হুম। শুকনাচুর ছেলে দেখতে এত গ্ল্যামারাস না, ওর ইন্টারভিউ দরকার নেই আমার। তার চেয়ে তুমি দেখো যে এফডিসি শিল্পী সমিতির নির্বাচনে কি হচ্ছে, ওইটা আমার বেশি দরকার আপডেট। তো তখন আর বিনোদন সাংবাদিক কি করতে পারেন, তার চাকরি বাজেতে আমি কি বলতে পারি? একটা সময় আমি জানতাম না, এটা যখন জানলাম তখন এখন খারাপ লাগে। সত্যি। এবং রুবায়েতের সাথে আমার কথা হলো এবং এই ধরনের আ আমার মনে হয় বাংলাদেশী ফিল্ম এটাও একটা বড় জায়গায় পৌঁছালো। ভেনিসে বোধহয় এর আগে কোন ছবি আমার এরকম জানা মতে জায়গায় না, আমার যায়নি। জানা মতে না। এবং ভাই বিশ্বাস করেন আজকে যদি এটা ইন্ডিয়ায় হতো, আপনি রুবায়েত হোসেনের কমপক্ষে আপনি 30টা ইন্টারভিউ দেখতে পারতেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বা তার সিনেমাতে অভিনয় করা আর্টিস্টদের আপনি ইন্টারভিউ দেখতে পারতেন কমপক্ষে 10টা, বা যে ডিওপি আছে অন্তত তার হলেও ইন্টারভিউ নিতে পারতেন, বা যে গল্পটা লিখছে তার হলেও ইন্টারভিউ, বা এখানে কিভাবে গেছে মানে ভেনিসে সিনেমা কিভাবে আহ, দিতে হয়, সাবমিশন করতে হয়, ডিস্ট্রিবিউশন, এভরিথিং নিয়ে আমাদের কত আলোচনার জায়গা রাইট, নাই। রাইট। আপনি দেখবেনই না, জাস্ট একটা ছোট নিউজ বা একটা বড় নিউজ, হয়তো প্রথম আলোতে একটা নিউজ গেছে এই, আমি জানি না, মানে আমি আসলে যাক, আমরা খুবই কুটতর্ক, ফালতু তর্কে আ মানে থাকতে পছন্দ করি এবং সেটাতেই দেখা যায় খুব প্রচন্ড পরিমাণে আমরা ব্যস্ত থাকি। এবং অতি সম্প্রতি বিশ্বকাপ শেষ হলো এবং বিশ্বকাপকে ঘিরে, ফাইনালকে ঘিরে যে পরিমাণ আ আ ডিভিশন তৈরি হলো। তো কেমন এক্সপেরিয়েন্স কেমন সাকিব তোমার? আমি 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 খেলাধুলা নিয়ে আলোচনা অনেক আগে আসলে মানে বন্ধ করে দিয়েছি খুব একটা। আমি একসময় ক্রিকেট ফলো করতাম বাংলাদেশে, 2021-এর পর থেকে বাংলাদেশের ক্রিকেট আমি আর দেখি না। এবং আমি মনে করি না যে দেখার খুব দরকারও আছে। আমাদের যাদেরকে আমরা আমাদের মানে জীবনের এত সময় এত ভালোবাসা দিয়েছি, আম, তারা আমাদের সাথে এক অর্থে যে বিশ্বাসঘাতকতা করেছেন বা অন্যায় দেখেও যেভাবে চুপ ছিলেন, সেটা আমাকে খুব পীড়া দেয়। তার চেয়েও বড় পীড়া দেয় তারা এত খারাপ খেলেন, মানে তারা যখন মাঠে নামেন আমি খেলোয়াড় সুলভ কোনো মানসিকতা দেখি না। হুম, হ্যাঁ, মনে হয় আউট হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। আমি খেলা খুবই কম বুঝি, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ তো একটা বোঝা যায়। তো ওটা দেখলে মনে হয়, আমি চেষ্টা দেখি না ভাই, আমার না খেলায় হার জিতে ভাই সমস্যা নাই। আমার বাংলাদেশ ক্রিকেট টিমের সবচেয়ে যেটা খারাপ লাগে, আমি চেষ্টা দেখি না সেভাবে। মানে নেমেছি হয়তো একজন কোনোভাবে আউট হলে এরপরে দেখবেন 4-5টা অটোমেটিক চলে যাচ্ছে। এটা গত অনেক বছর ধরে হচ্ছে, এটা এই একটা ব্যাপার। ধারাবাহিকতাটা নাই। এটা নিয়ে তো অনেকেই আসলে আলোচনা নাই। করে। আমি খেলা আর একটু একেবারে বাই এনি চান্স একটু যদি ভালো করে, সেই ক্ষেত্রে এরপরে তো ফ্ল্যাট গাড়ি বাড়ি দিয়ে ওটা তো আরেক হিসাব, ওইটা ওইদিকে আর গেলামই না। আর ফুটবল নিয়ে মানে আমাদের তো যারা ক্লাব ফুটবল দেখেন না, তো তাদের 4 বছর পর পর একটা উপলক্ষ। তো পুরো পৃথিবীতে মনে হয় ওই 12 জন মনে হয় সুইসাইড করছে, তার মধ্যে 8 জন মনে হয় বাংলাদেশেরই এইবার মানে। না, 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 না। আ ১২ জনের বেশি। ১২ জন হচ্ছে বাংলাদেশী। ও আচ্ছা, আর 18 জন মনে হয়, আর 12 জনই বাংলাদেশের। হ্যাঁ, বাকি ২ জন একজন, আর একজন করে। আর একজন দেখলাম মেসিকে বাবা ডাকছেন, আব্বা, আমার আব্বা। আর একজন কি বলতেছেন, একজন তো দেখলাম এই অজ্ঞান হয়ে পড়ে গেছেন। সবচেয়ে যেটা ভয়ঙ্কর নিউজ দেখলাম, খুব সম্ভবত রংপুরে খুব সম্ভবত একজনকে সাপে কামড় দিয়েছে। সে বুঝতে পারছে সাপে কামড় দিচ্ছে, কিন্তু সে ওই অবস্থায় হাসপাতালে যায় না, কারণ ফাইনাল খেলা আছে। তো সে ওহহো! ওই অবস্থায় খেলা দেখতে গেছে এবং আর্জেন্টিনার অবস্থা দেখে ওই খেলা দেখতে দেখতে সে মরে গেছে, সাপে কামড় থাকা অবস্থা। অথচ হাসপাতালে গেলে সে ঠিক থাকতো। আপনি বলেন, আপনি আপনি এটা মানে কিভাবে ব্যাখ্যা করবেন আমি জানি না আসলে। সত্যি মানে এই তরুণ বা এই মানুষগুলো এমন সময়ে খুব উজ্জীবিত হয়ে যায়, তখন আমরা প্রশংসা করি। আবার এইসব বিষয়গুলো নিয়ে যখন মৃত্যু পর্যন্ত গড়ায়, ১২ জন মৃত্যু তো কম কথা না। মানে হ্যাঁ, প্রত্যেকটা আমি মৃত্যু। আমি বুঝতে পারি যে আমাদের সঠিক হ্যাঁ, বিনোদনের অভাব আছে, আমাদের আনন্দের উপলক্ষ খুব কম। আমি এনজয় করি, হ্যাঁ, ইভেন ফেসবুকে কেউ টুকটাক খোঁচা দিচ্ছে, বা আমিও ধরেন আমি ফুটবল নিয়ে লাস্ট দিন একটা জাস্ট মিম বানিয়েছি শাকিব খান আর তার প্রিন্সের ডিরেক্টর নিয়ে। আমি জানি না আপনি দেখছেন কিনা, উনি একটা ইয়ে ছিল, তার এইভাবে ধরে রাখছিল। তো শাকিব খানের গায়ে আমি লিখছি স্পেন, আর যার ও হ্যাঁ, হ্যাঁ। পরিচালকের গায়ে আমি লিখছি আর্জেন্টিনা। তো এরকম আমি মজার একটাই আর কি, এই পর্যন্ত ঠিক আছে, বা আপনিও মাঝে মধ্যে টুকটাক একটু ইয়ে করেন, ঠিক আছে। কিন্তু আমি আমার জীবন দিয়ে দিব, আমি কাকে বাবা ডাকছি, বা আমার প্রোডাক্টিভিটি কোথায়, বা আমার লাইফে লক্ষ্য কি বা গোল কি, সেখান থেকে সরে আমি যখন মানে আমার মানে জীবন দিয়ে দিচ্ছি, এবং আরেকজন দেখলাম আর্জেন্টিনার খুব সম্ভবত আহ, মানে বিদ্যুতের শক খেয়ে খুব সম্ভবত পড়ে মারা গেছেন। তো এগুলো তো আসলে খুবই দুঃখজনক।
আর সবচেয়ে বড় ব্যাপার যে কথাটা বলতে হবে যে আমার দল আসলেই ভালো খেলছে কিনা। যেমন আমি বলি যে ব্রাজিল এবার ভালো খেলে নাই, আসলেই আচ্ছা। খেলে নাই, এটা আমাকে বলতে মানে হবে। এটা এটা এই যে খুব কোর ব্রাজিল সাপোর্টার হয়ে আমি নিজেও কখনো প্রত্যাশা আমিও করিনি। সেম, আমি খুবই এই হতাশ, এই এটা ব্রাজিলের ঠিক খেলা যে আমি দেখে আরো বড় একটা হই নাই। মানে নকআউট পর্বে আরো হয়তো আরো একটা পর্ব হয়তো জিততে পারতো। ওটুকু প্রত্যাশা ছিল। কিন্তু এই দল নিয়ে কখনো কাপ জেতার কখনো আমরা প্রত্যাশা রাখি নাই। কিন্তু আর এই যে আমি আমি ভাই এবার সবচেয়ে যেটাতে অবাক হয়েছি যে খেলা শেষ হওয়ার পরে যখন মারামারি শুরু হলো, এইটা আমি জীবনে আর্জেন্টিনার কাছে আশা করি নাই। এটা আমাকে সবচেয়ে পীড়া দিয়েছে। এটা আমি মানে গলা ধরে ফেলতেছে। হ্যাঁ, খেলার হ্যাঁ। সময় বুঝতে পারি, অনেক সময় হয়, খেলার সময় স্লেজিং হয়, ক্রিকেটেও টুকটাক হয়, শুনেছি অস্ট্রেলিয়ার হুম, টিমরা হুম। করতো বা সাউথ আফ্রিকা, অনেক সময় শুনেছি আর কি। কিন্তু খেলা শেষ, আপনার রেজাল্ট হয়ে গেছে, আপনি এরপরে এই আচরণ, এটা খুবই অপ্রত্যাশিত। তবে এবারের আয়োজনে যেটা সবচেয়ে মানে ডিভাস্টেটিং ভাবে দেখা গেল যে TikTok থেকে শুরু করে রিলস কে ভীষণভাবে প্রাধান্য দিল ট্রু। টোটাল ইভেন্টটা এবং যে ওর নাম আইশো কি সামথিং হয়তো যেটা বিখ্যাত টিকটকার হ্যাঁ, প্লাস হ্যাঁ, হ্যাঁ, তো মিস্টার বিস্টও ফাইনালের দিন ছিল হ্যাঁ, এবং হ্যাঁ, ও তো পারফর্মও করলো যে ইয়ের টিকটকারটা। সো হ্যাঁ, এটা একটা বড় বিষয়। আর আমাদের দেশের অনেক শিল্পী বাংলাদেশ থেকে আ দেখতে গিয়েছে খেলা। একজন বোধহয় ট্রু। মেহজাবিন বোধহয় একটা মন্তব্য করে একটু বিপাকে পড়েছিল। কারণ বলেছিল যে, "আমি ব্রাজিলের পরাজয় দেখতে" বা কি সামথিং এরকম। হ্যাঁ। তো তারকাদের ক্ষেত্রে যেহেতু তারকারা বিভিন্ন জ মানে ধরনের মানুষের প্রতি অনুরাগ থাকে তাদের। তারা 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 কি টেকনিক্যাল হওয়া প্রয়োজন নাকি এটা সরল বাক্যে তারা সাপোর্ট দেয়াটাই স্বাভাবিক? কোনটা তোমার মনে না, হয়? আপনি তো সাপোর্ট করতেই পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি যখন কারো পরাজয়কে উল্লাস করেন না, মানে সেটা যেই হোক, ব্রাজিল না হলেও, ধরেন হুম, ইতালিটাও যদি বলতো, তাও তো ইট লুকস ব্যাড। একজন ইতালি ফ্যান থাকতে পারে না? হুম, আর হুম। যিনি ইতালি ফ্যান তিনি তো মেহজাবিনেরও ফ্যান। রাইট, ঠিক রাইট। আছে? ওই আবার আশফাক বিষয়টা নিপুণ আবার ওই দেখলাম যে অ্যাঙ্গেলটা। সেটা আবার আশফাক নিপুণ সেটার উত্তর দিয়ে দিয়েছে যখন আর্জেন্টিনা হেরে গেল। ওইটার ভিডিও দেখলাম, তখন তিনি মেহজাবিনকে ট্রোল করছে। তারা খুব সম্ভবত একসাথে খেলা দেখছিলেন, আদনান ও রাজীবের হ্যাঁ, বাসায় খুব হ্যাঁ, সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেখানে দেখলাম যে আহ আশফাক নিপুণ বলছেন বাই বাই আর্জেন্টিনা, মেহজাবিনের দিকে তাকিয়ে বলছেন আর কি, যেটা মেহজাবিন করেছিলেন। তো রাইট, এই রাইট। হচ্ছে ব্যাপার। কিন্তু আপনার যাক আপনি সাপোর্ট করতে পারেন। যেমন আমি আমি যদি ভুল না করি, আমাদের হুমায়ুন ফরিদী খুব সম্ভবত আর্জেন্টিনা সাপোর্ট করতেন, আমি যদি ভুল না করি। হুম, হুম, হুম। কিন্তু আমি কখনো দেখি নাই যে তিনি মানে ব্রাজিলকে নিয়ে কোনো ধরনের, মানে ব্রাজিলের পরাজয়কে তিনি উদযাপন করছেন। না। ফরিদ ভাই কিন্তু মানে খুবই মানে কোর লেভেলের ক্লাব লেভেলের খেলাও দেখতেন। যেমন হ্যাঁ, আমি খুবই। কখনো মানে আমিও যে বিশ্বকাপ আসলে আবার ৪ বছর পরে হয়তো আমিও সেম। খেলা-টেলা দেখা শুরু করব। সুতরাং আমরা খুবই সিজনাল। সুতরাং আমি ফান করি এবং এই সময়টা হয়তো ২-৩ টা স্ট্যাটাস দেই। দ্যাটস ইট এবং কাউকে আঘাত করা বা ট্রল করা বা একটু মকারি করা এ পর্যন্ত আছে। কিন্তু আ সত্যিকার অর্থেই তারকাদের আরেকটু বোধহয় ইয়ে মানে ফিল্টার করে কথা বলাটা জরুরি। ফিল্টার আ করে কথা কি ভাই, মানে ক্যামেরার সামনে আবেগটা নিয়ন্ত্রণ। আপনি আপনার বাসায় করেন না, সমস্যা নাই তো। আপনি করেন, হ্যাঁ, আপনার ক্লোজ সার্কেল এ করেন, ফাইন। বাট মানে আপনি পাবলিক ফিগার তো, এবং সবচেয়ে বড় ব্যাপার এখন ভাইয়া, মানে যেটা আমি সবচেয়ে ভয় পাই, মানে Facebook তো অটো আপনার এই ট্রান্সলেশন করে দেয়। ধরেন ব্রাজিলে কেউ একজন বাংলা বোঝে না, কিন্তু ওখানে ট্রান্সলেশন ক্লিক করলেও কিন্তু বুঝে ফেলবে যে আচ্ছা, তারপরে যদি নাম লিখে সার্চ করে, সে যদি বুঝে আচ্ছা তার মানে বাংলাদেশের অ্যাক্টর অ্যাক্ট্রেস, তার মানে এরকম। এটা কিন্তু ভাইয়া জাস্ট ২ সেকেন্ডের ব্যাপার এখন। এআই একেবারে। এত হয়ে আসছে। তো হুম, সাকিব হুম, আর হুম। তানভীর কি বলতেছে আজকে, এটা ব্রাজিলে কেউ জাস্ট এআই তে দিলে পুরা ব্রাজিলের ভাষায় পুরো কিন্তু চলে আসবে ভাই। ডিটেইল চলে আসে একদমই আপনি সেটা। কিন্তু এখন আর পালাইতে পারবেন না। আপনি ইন্টারনেট থেকে ভাই কিছু হারায় না, সবচেয়ে বড় ব্যাপার। এটা তো হ্যাঁ, কিন্তু সবচেয়ে ভয়ংকর। নাথিং টু এইখানে হাইড, বলেন একবার যা বলছেন শেষ আপনি। খুব খুব নাথিং টু হাইড। ভেবেচিন্তে। খুব ভেবেচিন্তে সত্যি এই যে যেমন লাইভ হওয়া মাত্রই খুবই কনশাস মানে ব্রেইনটা কনশাসলি চলতে থাকে। আ আমাদের কয়েকটা কনসার্ট বাতিল হলো পরপর বোধহয় অনুপম রায় আসার কথা ছিল। হলো তারপরে না। আরো একজন ইন্ডিয়ান সিঙ্গার আসার কথা ছিল, হলো না। কিন্তু পাকিস্তানি যখন আতিফ আসলাম আসলো তখন ওটা গড়ালো এবং ওইটা নিয়ে আবার একটু সমালোচনা হলো ইভেন্টটা নিয়ে। এবং অনেকে দেখলাম যে ৳১০,০০০ ৳১২,০০০ টিকিট কেটেও বলছে যে সেই অব্যবস্থাপনার বিষয়। আ ইন্ডিয়ান আর্টিস্টদের বোধহয় কিছু কূটনৈতিক সম্পর্কের জন্য হচ্ছে না বা আসার শেষ পর্যায়ে দেখা গেল যে আর গড়াচ্ছে না কনসার্ট গুলো। এইটা নিয়ে মুহিন একটা লেখা লিখেছে, তুমি দেখেছো কিনা? আমি কন্টেস্ট দেখিনি। মুহিন একটু শুনি লিখেছে ভাইয়া। যে কি বলছে? হ্যাঁ। আ কন্টেস্ট মুহিন লিখছে, আমি একটু ফটো কার্ডটা একটু বের করেই আমি একটু বলি। মুহিন লিখে আবার অনেকের রোষানলে পড়েছে। এটা নিয়ে আসলে আমার বক্তব্যটা ভিন্ন। মানে নাম দিয়েছে কনসার্ট সোসাইটি ফর বাংলাদেশ। এদের বাংলাদেশ নিয়ে কোনো চিন্তা নাই। বারবার ফ্যাসিবাদের সাথে চলে আর বেপরোয়া লোকদের নিয়ে আসে।
এদের বাপের ক্ষমতা থাকলে এদেরকে নিয়ে ওদের দেশে ওই অনুষ্ঠান করে দেখাক। আমার মনে হয় কালচারাল ট্রানজেকশন তো হতেই পারে। এটাতে আসলে এভাবে বলার কিছু নাই। কিন্তু এটার সাথে রাজনীতি মিশায়ে দেখার কথা। ও গতকালকে আমাকে ফোন দিয়েছিল। ফোন দিয়ে ব্যাখ্যা দিল যে, "ভাই আমাদের শিল্পীদের অবস্থা তো খুব খারাপ। আমরা কনসার্ট গড়ায় না, শিল্পীরা টাকা পায় না। আ তো সেই ক্ষেত্রে এত বড়, বড় এত দামের তাহলে তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভাই সেই শিল্পীরা একত্র হচ্ছেন না কেন? রাইট। আপনারা একত্র হন না, আপনার ঐক্যটা কোথায়? হুম। মুহিন একা কেন বলতে হবে? শিল্পকলাতে ৬২ বছর লাগলো রুনা লায়লা পারফর্ম করতে। আমি এই কথাটা ৬২ বছর। এই লাইনটা আসতে যাচ্ছিলাম যে ৬২ বছর লাগলো এবং রোনাল্ডো। এসে তাকে দুঃখের সাথে বলতে হয়। হুম, হুম। রুনা লায়লাকে আজকে বলতে হচ্ছে যে ৬২ বছর লাগলো আমার এখানে পারফর্ম করতে। এটা কতটা কষ্ট নিয়ে একটা মানুষ বলতে পারে। আর আরেকটা ব্যাপার রুনা লায়লার প্রতি শ্রদ্ধা রেখে বলছি। আমি রুনা লায়লার চেয়ে বড় আইকন আমি মনে করি না। আমার মানে আমি যখন মানে আমার সেন্স আসা শুরু করেছে জন্মের পর, আমার মার কাছে রুনা লায়লা হচ্ছে মানে এপিটোম মানে সর্বোচ্চ। আমার মা একসময় আমি আজকে লাইভে বলছি, আমার মা একসময় রুনা লায়লার মতো করে চুল কাটতেন। ওই ছবি এখনো আছে। আচ্ছা। উনি রুনা লায়লাকে অন্যভাবে তিনি দেখেন। মানে রুনা লায়লা হচ্ছে তার কাছে হচ্ছে একদম সর্বোচ্চ। এর উপরে আর কিছু নাই, হতেই পারে না। তো হুম, আমার প্রশ্ন হচ্ছে গত ৪০ বছর ধরে রুনা লায়লা সেই একই গানগুলো কেন গাচ্ছেন? আমরা কেন তাকে নতুন গান গাওয়াতে পারছি না? প্রিন্স সিনেমাটা বাদে অনেকদিন পর। কিন্তু মানে এবং সে এই শিল্পকলার গানেও কিন্তু আমার মনে হয় না তিনি ওই গানটা গেয়েছেন। আমার কথা হচ্ছে তার নতুন গান কোথায়? দামাদাম মাস্ক কালান্দার ইজ ফাইন, সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে বাকি কোথায়? মানে শিল্পের যে আমি কিন্তু কখনো বলি না যে মানে এখনো অমিতাভ বচ্চন মানে ওই যে 70s এর সিনেমা। এই লোক হুম। ২০০০ এর পরে যে কাজ করেছেন বা ইভেন আপনার অন্যান্য সঙ্গী শিল্পী যারা লতা মঙ্গেশকর ইভেন বলি, লতা যারাই বলি লতা তারাও লতা কিন্তু আসা করেছেন। শেষ অব্দি দেখো কি পরিমাণ কোলাব করলো, রিমেক করলো, অন্য ব্যান্ডের সাথে গাইলো। কত রকম আমার কথা চমৎকার সেটাই। আমার জিনিস। কথা সমস্যা তো ভাই ২ দিকে। আমরা না পারলাম রুনা লায়লাকে প্রপার সম্মান দিতে, আবার না পারলাম রুনা লায়লাকে প্রপার কাজে লাগাতে যে উনার নতুন গান কোথায়? বা উনিও কেন ওই গানগুলো শুধু? আপনার তো মানে ফ্যান তো খালি তারা না, আমরা জেনজিরা তো আপনার ফ্যান হতে চাই। জেনজিকে তো বোঝাতে হবে যে রুনা লায়লা কি জিনিস তোমার ধারণাই নাই। যার জন্য খুশবন্ত সিং বলেছিল যে, "রুনা লায়লাকে দাও ফারাক্কার পানি নিয়ে যাও।" এই কথা তো এত বড় কথা না। মানে অত ছোট কথা না, বিশাল বড় কথা। রাইট, তো রাইট। সেই রুনা লায়লার নতুন গান কোথায়? তো ঐক্যের সংকটটাই আসলে সবচেয়ে বড় কথা। তারপরও এবং আপনি যদি নতুন গান ভাইয়া আনতে না পারেন, তখন আপনি হয়তো আপনি রেগে মেগে বলতে পারেন যে শিল্পকলাতে আজকে রুনা লায়লার গান দেখতে ৩-৪ হাজার টাকা টিকিট দিয়েও কেউ আসতেছে না। আতিফ আসলামেরটা দেখতে কেন ১১-১২ হাজার টিকিট দিয়ে যায়? কারণ আতিফ ইসলাম তো নতুন গান তো সে নিয়ে আসছে। হুম, হুম। তার তো নতুন গান আছে বা সে জেনজির সাথে কানেক্ট করতে পারতেছে। জেনজির সাথে সে কানেক্টটা করতে পারতেছে। তো রাইট, আমার রাইট। আমাদের রুনা লায়লাকে তো কানেক্ট করতে পারতে হবে বা তিনি যদি মানে তাকে করতে হবে সেটা মানে তার টিমটা কোথায়? তার সেই টিম কি তাকে অবহিত করছে কিনা যা আ ম্যাম জানেন কিনা এখন এই গান করে। আমি খুব খুশি হয়েছিলাম যখন আমি শুনেছিলাম যে প্রিন্সের ডিরেক্টর যে আ তার সিনেমাতে যে প্রিন্স সিনেমাতে রুনা লায়লা গান এনেছে এবং আমার কাছে গানটা কিন্তু মানে মানে শুনতে খুব ভালো এবং বিশেষ করে সিনেমাতে যতটা ভালো লেগেছে তার চেয়ে বেশি ভালো লেগেছে যখন নর্থ সাউথ এর হ্যাঁ, শিক্ষার্থীরা হ্যাঁ, সেটাকে পারফর্ম করে। দুর্দান্ত ছিল। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। তারা কিন্তু সেটা জানে। কিন্তু আপনি জাস্ট ভাই চিন্তা করেন ওই গানে নর্থ সাউথ এ গানটা চলার সময় ওই সময় যদি রুনা লায়লাকে আনা যেত, সেটা কি লেভেলের কি হতো বলেন? এই রাইট। বুদ্ধিগুলা কোন পিআর টিম বা কারো বা ম্যানেজার বা কারো কি নাই বা আমরা কি তাকে রাখি না? বা আমি জানি না আসলে এই বুদ্ধিগুলো তো আমার মাথায় ঘুরে। কি মানে আমি তো পিয়ার দিতে এর পারব কথা না। বলছো? মানে তাও সেটাও আবার মানে রকস্টার ছবি নিয়ে। রকস্টার আর প্রিন্স ছবির পিয়ার বা এই কতটা মানে বেখালিভাবে মানে আপনি বলেন, রিলিজ হইছে সেটা নিয়ে তো আমরা আপনি কথা বলেন। বলেছি। দেখ এবং খুব আমি আরেকটা জিনিসে ভাই একটু অবাক হলাম। রকস্টার কিন্তু এখন চরকিতে এভেইলেবল। কিন্তু সিনেমাতে ভাইয়া হলে ছিল ২ ঘন্টা ২৭ মিনিট। চরকিতে দেখলাম ২ ঘন্টা ১৯ মিনিট। আচ্ছা, আচ্ছা। মানে সাধারণত ওটিটি সবসময় তে জানি বড় যে হয়, যখন ওটিটিতে আসে ডিরেক্টরস কাট আসে আরো বড় হয়। এই এক্সটেন্ডেড ১ম ভার্সন। বার দেখলাম সিনেমা আরো ছোট হয়ে গেল দেখলাম। আই যাক ডোন্ট নো। তার মানে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ মানে খেয়াল দিয়ে রিলিজ করেছে। তো এটা নিয়ে আসলে আমরা কথা এর আগে বলেছি। তবে রুনা লায়লার কনসার্ট সম্পর্কে আরেকটু বলে অন্য প্রসঙ্গে যাই। আ রুনা আপা যে এখনো কত স্টানিং এবং হ্যাঁ, কিভাবে ধরে আউটস্ট্যান্ডিং, রাখেন, ধরে আউটস্ট্যান্ডিং। রাখেন কিছু মানে আমি তো সামনাসামনি দেখতে পারিনি, তুমিও বাইরে। কিন্তু কিছু ক্লিপিংস এই যে দর্শকদের সাথে ইন্টারেক্ট করা, একটু মজা করা, মানে এত বড় শিল্পী কিন্তু তারপরও হ্যাঁ, ছোট উইটি করে একটু সারগাম করে শি থেমে গেল। হ্যাজ ইট উইথ শি এরপরে হ্যাজ ইট উইদিন আপনারা হিম বলেন হার। যে হ্যাঁ, আপনারা বলতে তার থাকেন যে আছে। এরপরে আসবো, এর পরে দেখা যাবে পরের বারে। তো পরের বার আমি জানি না কত বছর পরে হবে। অবশ্যই পরের বার হলে এই ধরনের গানগুলো গাইবো। তারপরে আফজাল ভাইয়ের হাতটা ধরে অ্যা মজা হ্যাঁ, করল যে খুব সুন্দর। হাতটা আমি সাধারণত সবার হাত ধরি না।
তো তারপর কি মজা করে, "না, না, কারণ হচ্ছে ওনার হাত ধরা তো সেফ।" মানে এই যে এত বড় শিল্পীর জায়গায় এই যে দর্শককে একটা আ খুব ফিল ফ্রি করা যে, "না, আমি একটা রুনা লায়লার সঙ্গীত ভাইয়া সন্ধ্যায় আসছি।" বেসিক্যালি এগুলো দেখেই আমার কথা হচ্ছে যে মানুষের মধ্যে তো আছে কিন্তু তার টিম কই? চিন্তা সেই করো। টিম তাকে কেন এটা যদি জেনজির সাথে এই মজা সে করে তার মানে আপনি দেখবেন আগামী কয়েকদিন রিলে আর ওই শর্টসে আপনি রোনাল্ডো ছাড়া কিছুই দেখবেন না। পাগল হয়ে যাবে। কারণ জেনজি এগুলো পছন্দ করে। এবং খুবই, আমার খুব ভালো লাগছে তার যে এরকম সেন্স অফ হিউমার আছে। ইট ওয়াজ ভেরি নাইস টু সি হার লাইক দুর্দান্ত, দ্যাট। দুর্দান্ত। এটা এই যে আমিও তো বিষয়টা জানতাম না। কারণ রুনা আপার সাথে আসলে আমার হ্যাঁ, ওইভাবে সেটাই। যাওয়াটা ছিল না। লাস্ট হচ্ছে এই 'জ্বালা জ্বালা' রিলিজের পরে চ্যানেলের একটা প্রোগ্রামে আ রুনা আপা যখন উঠলো, তিনি তো সাধারণত একেবারে প্রস্তুতি ছাড়া কখনো গান গাইতে চান না। তো এটা ২ লাইন শুনতে চাইলো। তো শোনার পর সাথে, সাথে প্রীতম ছিল না সেখানে কিন্তু ওখানকার উপস্থিত কুনাল সহ আরো কয়েকজনকে ডাকলো। "এই তোরা আয়, তোরা আমার সাথে গানটা ধর।" এবং এত মজা করে ওই এনভায়রনমেন্ট টা তৈরি করল, খুবই সাবলীল। অনেক বড় শিল্পীর ক্ষেত্রে এটা সম্ভব। তো ট্রু। সাকিব এবার যে প্রসঙ্গ নিয়ে আসলে এটা আমাদের জন্য সেন্সিবল বারবারই বলা হয় যে আমরা খুব সমালোচনা মুখর থাকি। কিন্তু সত্য কথা বলার ট্রাই করি আমরা এটুকু বিশ্বাস রাখি। সাকিবের একটা ইন্টারভিউ গিয়েছে সাকিব খান, পূর্ণিমা করেছে। আ তুমি কি দেখতে পেরেছো কিনা? মানে ইন্টারভিউ অনেকদিন পর সুপারস্টারের একটা টিভি ইন্টারভিউ গেল। আমি খুবই কৌতূহলী হই। কারণ এর আগে একটা ইন্টারভিউ ডিলিট করে দেয়া হয়েছিল। জানো যে শাহরিয়ার নাজিম জয় খুব এক্সক্লুসিভ ইন্টারভিউ হ্যাঁ, দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। আরে আমি তো এটা খুঁজে বেড়াচ্ছি। এটা ডিলিট করে দিছে জানতাম না। আমি ডিলিট আরো বলতে খুঁজতেছিলাম। একটা রেকর্ড হয়েছিল। নাহিয়া নিমন নিজেও বলেছে যে, না রেকর্ড হয়েছিল কিন্তু পরবর্তীতে আর সেটা অন এয়ার দেয়া হয়নি। কারণ আ তার আগেই জয় আসলে কমিটমেন্ট ফেল করেছে। বুবলির একটা ইন্টারভিউ করে ফেলেছে ইত্যাদি নানান কিছু। তো সবচেয়ে বড় কথা হচ্ছে শাকিব খানের একটা ইন্টারভিউ, ও যেহেতু ইন্টারভিউ দিতে চায় না, এক্সক্লুসিভিটি রাখে। সুতরাং পূর্ণিমা খুব দারুণ উপস্থাপক। অনেক কিছু মানে মনে হচ্ছিল যে একটা বিশাল মানে কেবিসি টাইপের একটা কিছু একটা আমরা ইন ডিটেইল একটা কিছু পাবো বা আরো কিছু উদাহরণ দিতে ইচ্ছে করছে। কিন্তু আমি সত্যিকার অর্থে হতাশ হইছি। মানে হতাশ হয়েছি এই অর্থে যে না একটা ইন্টারভিউ যেহেতু নেই আমি প্রায় ২০ বছর হয়ে গেল। ইন্টারভিউ ক্ষেত্রে যেগুলো আমার জানার কৌতূহল মানে মানুষ জানে না। যেই সাকিবকে আ বের করে আনার চেষ্টাটা, এইটা কোথাও ৪০-৪২ মিনিট লেন্থ বোধহয় কোথাও আমি খুঁজে পেলাম না। মানে সরি টু সে এবং যে ১ টা ২ টা প্রেমের কথা মানে জানার কথা আসলে হয়তো কেউ বলতে চাবে যে বিয়ে, ডিভোর্স বা বুবলি প্রসঙ্গ। এর বাইরেও তো অনেক কিছু আছে। মানে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে শোনার বা আমি আমি যদি বলি যে এই যে এখনকার এই ২ টো ছবি হুট করে বেরোলো, মন খারাপ করা কিনা অনেক কিছু প্রশ্ন আছে। কিন্তু কোন রকম একজন অ্যাক্টর কিভাবে গাইড ক্যারেক্টার পেলাম না। অ্যাপ্রোচ করেন, আপনি কিভাবে ক্যারেক্টারে ঢোকেন, হুম, আপনি হুম। ক্যারেক্টারের জন্য কি কত ধরনের প্রশ্ন করা যায় ভাইয়া, এই যে কত ৫ ধরনের। টা ছবি করল ৫ টা গেটআপে। এটার কারণ কি? এই যে তরুণদের সাথে তাল মিলিয়ে সিয়ামের সাথেও ফাইট দিতে হচ্ছে। এটাকে মান্না ভাইয়ের সাথে ফাইট দিয়ে আসছে। এই যে কত কিছু প্রশ্ন, তার যে দর্শন, তার যে ক্যারিয়ার দর্শন, এগুলো কিছুই পেলাম না। একটা হঠাৎ করে একটা প্রেমের খবর দিল যে একটা কি পূর্ণিমার বাসার সামনে পাশেই নাকি থাকতো। অ্যা তাকে নাকি সে ভালোবাসতো এবং যাই হোক মানে আমি আসলে উম হতাশ। হতাশ এই অর্থে যে এটা পূর্ণিমার ইন্টারভিউ হইতে পারে না। এটা সাকিবের এক্সক্লুসিভ ইন্টারভিউ হইতে পারে না। এটা আসলে আর আমি জানি না মানে প্রশ্নগুলা কি আগে থেকে ঠিক করে দেওয়া কিনা? মানে আমার কাছে মনে হচ্ছে পূর্ণিমা আরো ভালো ইন্টারভিউ নিতে পারেন বা নিতে হ্যাঁ, পারতেন। বা আরেকটা ব্যাপার হেভিলি আমি যেটা একটু চোখে লেগেছে যে বা ওখানে বলা হচ্ছিল যে আপনার মানে আপনি অনেক নায়িকার সাথে কাজ করেছেন, পছন্দের নায়িকা কে, কে অনেকের নামই নেওয়া হচ্ছিল। কিন্তু আমার তো মনে হয় সাকিবের সাথে সবচেয়ে মানে শাবনূরকে খুব ভালো মানাইতো। তো শাবনূরের নামটা আসে নাই। এটা একটু আমার খুব মানে অস্বস্তি লাগছিল আরকি যে শাবনূর এবং সাকিব কিন্তু বলছিল যে সাকিবের একটা জিনিস আমার ভালো লাগছে যে তিনি বলছেন যে তার টার্নিং পয়েন্ট সিনেমা হচ্ছে 'আমার স্বপ্ন তুমি' এবং এই সিনেমাটা আমারও খুব পছন্দের। তো ওই সিনেমাতেও কিন্তু ওই শাবনূরই ছিল। কিন্তু ওভারঅল শাবনূরের নামটা সেভাবে আসে নাই। পরে মনে হয় মানে পূর্ণিমা নিজের নামই বলছিলেন। পরে একটা সময় মনে হয় শাকিব খান বললেন যে, "হ্যাঁ, আমার প্রিয় নায়িকা হচ্ছে তুমি।" ফাইন সেটা হতে পারে। আমার কোন আপত্তি নাই। কিন্তু শাবনূরের সাথে কিন্তু মানে সাকিবের ব্যবসা সফল সিনেমাও আমার জানা মতে সম্ভবত সবচেয়ে বেশি। এবং তাদেরকে মানাতেও বেশ ভালো আরকি একটা সময়। রাইট এবং সেটা আসলে রিঅ্যাকশনটাও বোঝা গেল যে ইন্টারভিউটা খুব বেশি ওয়ার্ক করেনি। কারণ একেবারে যদি আমরা ভিউ গোনা আমি পছন্দ করি না। কিন্তু যেই ধরনের সাকিবের অনেকদিন পর একটা ইন্টারভিউ যে হ্যাঁ। পরিমাণ কৌতূহল তৈরি করার কথা ছিল সেটা হয় নাই। আর কারণটা আরেকটা হচ্ছে ব্যাপার কি ভাইয়া মানে এটা নাই। বললে এখন তো আবার রেগে যাবে।
আমি এর জন্য বলবো আগে বলে নিচ্ছি, মানে ডিসক্লোজার যে ডিসক্লেমার যে এইটা হচ্ছে আসলে আমাদের খুব সেন্সিবল ওই পয়েন্ট। শোতে শাকিব খান পূর্ণিমা দুজনকে দেখতেই সুন্দর লাগছে, কিন্তু আমাদের কিছু ছোট ব্যাপার ভাইয়া, মানে আমাদের একটু, আমি জানি না এটা আশেপাশের লোকজন কি বলেন না বা কি, যারা আপনি স্টুডিওর ভেতরে ইন্টারভিউ নিচ্ছেন, তাই তো? স্টুডিওর ভেতরে ওখানে লাইট আছে, সবকিছু আছে, ওখানে আমার মনে হয় না সানগ্লাস পরার কোনো দরকার আছে আলাদা করে। তো এটাকে মানে আমি 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 অনেক অনেক বড় বড় আর্টিস্টকেও দেখেছি যে টক শোতে সানগ্লাস পরে মানে যায়। এটাকে আমি 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 দেশের বাইরে, আমি দেশের বাইরে দেখি না। আপনি সানগ্লাস দেশে পরেন, দেশে সমস্যা নাই, দেশে কিন্তু দেখছি। দেশের বাইরে দেখছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি হ্যাঁ। হয়তো ইয়াতে, আমি হয়তো তাহলে সমস্যা দেখি নাই, বাট আমার মনে হচ্ছিল যে মানে আমি ফার্স্টে খুব ভাবছিলাম যে মানে আমি জানি না মানে অনেক কাজ করেন, অসুস্থ কিনা বা এরকম কিছু কিনা। না, না, এটা একটা স্টাইল। এটা স্টাইল আমি আমি আমার কেন জানি একটা জিনিস মনে হয় কি ভাইয়া, মানে আপনি যখন আপনার চোখ আড়াল করেন না, আপনি অনেক কিছু আড়াল করে ফেলেন। চোখ হ্যাঁ, দেখতে পারলে অনেক কিছু খুঁজে পাওয়া যায়। আ এটাও হয়তো কারণ। Who knows? আর বয়স, চোখ, তার ক্লান্তি সবকিছু চোখের মধ্যেই, মানে আমি যদি হঠাৎ করে এটা খুলে ফেলি অনেক কিছু ডিটেইল হয়ে যায়। এটা তো সানগ্লাসও না তারপরও। কিন্তু হতে পারে। সানগ্লাসটা ঐজন্য তারকারা তবে হ্যাঁ, ইয়ে এই করে। ব্যাপারে আমি আপনি আমি একমত যে একজনের ব্যাখ্যা শুনেছিলাম। we expected a lot. আমরা আরো বেশি আশা করছিলাম আসলে। মানে হ্যাঁ, সেই টপিক অনুযায়ী অনুযায়ী আসেনি আমি বেশি। আসলে এটা মেরিট পাইনি। এটা আমি খুব বোল্ডলি বলতে চাই। এটা আমি খুব প্রত্যাশা নিয়ে দেখেছিলাম। এনিওয়ে আ নাহিয়ান ইমন এটা টোটাল, আমি অন রেকর্ড বলছি, নাহিয়ান ইমন এটা টোটাল যেহেতু অ্যারেঞ্জ করেছে, ওর সাথে যতটা আন্তরিক সম্পর্ক বা জিয়া, তারা চাইলেই পারত যে শাকিবকে আরেকটু সহজ করে অনেক বিষয় নিয়ে ইনপুট দেয়া, প্রশ্নগুলো বা মাল্টিপল টেক এ তো নেওয়া যায়। এটা তো আরো অনেকক্ষণ ধরে সুন্দর করেই তো করা যায়। এটা আরো অনেক বেটার প্রশ্ন, অনেক ধরনের করা যায়। হুম, 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 হুম। এনিওয়ে এবার একটু ডিটেইল শুনতে চাই যে খুব বার্নিং ইস্যু গত কয়েকদিন ধরেই চলেছে যে সিজেপি, ককরোচ পার্টির কে ককরোচ কেন্দ্র জনতা পার্টি। করে আ ক জনতা পার্টি, এবং আ সেইটাকে কেন্দ্র করে ১ম দিকে তারকারা আসছে না। পরবর্তীতে অনেকেই আসলো এবং ঠিক বিভাজনগুলো বাংলাদেশে জুলাই আন্দোলনের সময়কার ফরমেটে হলো। আ তাই সবাই ডিপ স্টেট, অমুক-তমুক, ডলার খাওয়া ইত্যাদি নানান বিষয় নিয়ে বলছে। এটা নিয়েও লাইভ করছে। লাস্ট শ্রীলেখার লাইভটা দেখে ঘন্টাখানেক আগে লাইভটা দেখছিলাম যে ও অবাক যে, "আমার ডলার খাইতে হবে? মানে তোরা কি বলে?" শ্রীলেখা তো খুব মজা করে বলে। মানে মা এটা নিয়েও আমার ডলার পাইতে হবে, যে কমেন্টে তাকে নিয়ে লিখছে যে, "এখন তো কাজ নাই, সুতরাং অ্যা ডলার খেয়ে সে ইয়ে গেছে।" তো মোট কথা হচ্ছে যে সমাজের যেকোনো বিচ্যুতিতে যখন তারকারা সোচ্চার হয় বা কথা বলে, তখন এটা হয়তো ইদানিং শুরু হয়েছে যে তখন আ ভাগ করে দেয়া হয়। অপর দল বলে ফেলে যে আ ডলার দেয়া হয়েছে বা এটাকে কেনা হয়েছে। তো আবার না বললেও সমস্যা। আপনি চুপ ছিলেন। চুপ ছিলেন। তো এটা একটা শাঁখের করাত, এবং শাঁখের করাতের চাইতেও বড় বিষয় হচ্ছে ছাত্রদের যে সংহতি, এই সংহতির পেছনে আমি ২ জনেরই মতামতের রিপ্লাই দিয়েছি। একজন বলতেছিল যে, "ও আচ্ছা, আপনি তো আ এখন মোদির ইয়ে চান না, আ পতন চান, বা আপনি তো আমেরিকার দালালি করছেন।" আমি বললাম যে, "মোদির পতন, আমেরিকার দালালি, these are political term, এগুলো কি হবে না হবে এগুলো পলিটিক্যাল খেলা। এর এর বাইরে আমার হচ্ছে, আমি একজন মানবিক সত্তা হিসাবে মনে হচ্ছে যে এই ছাত্ররা অনশন করছে, এটার প্রতি সংহতি জানাই। এখন এটাতে কি ফলাফল দাঁড়াবে? আমি হেরে গেলাম না জিতে গেলাম, দ্যাট আ পলিটিক্যাল পার্ট। এটা শিক্ষামন্ত্রী পদত্যাগ করলো বা হাসিনা পালায় গেল কিনা বা রইল কিনা, এটা পলিটিক্যাল সেটাই। গেম। তার এটা বেনিফিশিয়ারিও পলিটিক্যাল নেতারা। কিন্তু আমি শিল্পীরা বা সৃজনশীল মানুষরা যখন কথা বলে, ভয়েস রেইজ করে, ওই জায়গাটা যে অবশ্যই আন্দোলনটা, কোটা আন্দোলন যখন একেবারেই শুরু ছিল, সবাই ওই জায়গাটাতে তো দুরভিসন্ধি পায় নাই বলেই একেবারে যারা পলিটিক্স বুঝেও না তারা বলছে যে, "না, আমি ছাত্রদের পাশে থাকতে চাই।" তো এই জায়গায় তোমার কাছে অবজারভেশন কি? তারকারা অনেকেই আসে নাই, কেউ এসছেন। সর্বশেষ সালমান খান পর্যন্ত বোধহয় আসলেন। শাহরুখ, আমির খানকে পাওয়া গেল না। আমির খান তো একেবারে অন্য লেভেলের একটা মন্তব্য দিয়ে আরো আমির খান যেটা করছে তার চেয়ে চুপ থাকলে ভালো ছিল। আমির খান যে কথাটা বলছে ওটা বলে আমির আরো খানের বিপদ। প্রতি শ্রদ্ধা, আমি একটা ছোট ক্লিপিং দিয়ে সকল শ্রদ্ধা আমি উঠায় নিয়েছি, এবং আমির খানের প্রতি আমি ডাই হার্ড ফ্যান ছিলাম। ডাই হার্ড ফ্যান বলতে, কেউ আমির সম্পর্কে ডিবেট করতে গেলে আমি ওটা ওই যে ব্রাজিল আর্জেন্টিনা হতো। আমি পক্ষে
10টা যুক্তি নিয়ে মারামারি করতাম। গত তো কয়েক বছর আমির খান আমি যেভাবে হতাশ করছেন ব্যক্তিগত এবং পেশা জীবন দুদিকেই, মানে আনবিলিভেবল। সরি যাই মানে হোক, এটা এটা এই সময় কেন এবং ভাই অদ্ভুত ব্যাপার কি জানেন, আমির খানের ভাগ্নে কিন্তু গিয়েছে, ইমরান খান কিন্তু আন্দোলনে গিয়েছে। গিয়েছে ইভেন একই বাসায় দেখে দুই ধরনের মানুষ। এটা তো মামা ভাগ্নে। ওইদিকে অক্ষয় টোটাল মোদির পক্ষে চুপচাপ ছিল, হ্যাঁ, আর টুইঙ্কেল দুটো হ্যাঁ, স্টেটমেন্ট দিয়েছে হ্যাঁ। মানে ছাত্রদের পক্ষে। সো এটা অবশ্যই যার যার অপিনিয়ন সেই জায়গায় দেবে, কিন্তু আমির সম্পর্কে আমি একটু দুলেন বলতে চাই যে যে সাংবাদিক প্রশ্নটা করলেন এবং ওই বার্নিং টাইমে আমার কথা হচ্ছে যে এইটা নিয়ে ঠিক ওই সময় আমিরের এই ধরনের মতামত ঠিক তার একদিন আগে বা তার পরপরই বোধহয় থ্রি ইডিয়টস-এর আরেকজন অভিনেতা যে এখন অমি 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 যে অমি হ্যাঁ, সে এখন লস চাতুর এঞ্জেলেস চাতুর ক্যারেক্টার যে করছিল, হ্যাঁ। রাইট, লস এঞ্জেলেসে থাকে। সেখান থেকে লাইভে বলল যে না সে তাকে ঘিরেই আসলে ক্যারেক্টারটা ট্রু, তৈরি করা হচ্ছিল। তো ট্রু। এটা তো সত্য, এবং এটা কিন্তু আমি এর আগেও বলেছি ইন্টারভিউতে। তো ভাইয়া তখন সবচেয়ে বড় প্রতিবাদ ব্যাপার, করেনি। আমরা ভাইয়া অন্যদিকে চলে যাচ্ছি। যদি তার উপর ভিত্তি করে নাও হয়, আপনাকে প্রশ্ন করছে যে আন্দোলনটা হচ্ছে সেটা মানে যৌক্তিকতা নেই, আপনি তো রাইট। বলবেন অবশ্যই যৌক্তিক। আমি শর্টলি এটাই বলতে চাচ্ছি যে এটা যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, মানে মানে 20-30 জন বাচ্চা আত্মহত্যা করছে, আপনি এখন কথা বলছেন না এটা আমার সিনেমার সাথে মিল নাই। আপনি কি আলাপ করছেন? আপনি থ্রি ইডিয়টস সিনেমা করছেন ভাই, যেই সিনেমা অনেকের জীবন বদলে দিছে। তা সেই লোক যদি এই ধরনের আলাপ করে, তার চেয়ে এই সিনেমা না করলেই ভালো ছিল আপনার। আপনি এখন এসে বলছেন না ওটা আমার সিনেমার সাথে মিল না, আপনাদের কোনো ভুল হচ্ছে। সিনেমার সাথে মিল হোক বা না হোক, আই ডোন্ট কেয়ার। আপনার পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে, বাচ্চারা আত্মহত্যা করতেছে, ইউ জাস্ট ডোন্ট কেয়ার, ইউ জাস্ট গিভ এ ড্যাম। আপনি দিনের পর দিন এই কাজ করে আছেন, শিক্ষামন্ত্রী, তারপরেও তাকে বসিয়ে রাখছেন। মানে আপনি সেই নিয়ে আলাপ নেই আপনার। অ্যাটলিস্ট বলতে হবে যে ইটস রং। এই কথাটাই যদি আপনি বলতে না পারেন, তাহলে আপনি আপনি কি কাজ করেন না করেন মানে ডাজন্ট ম্যাটার, এবং মানুষ আপনাকে কিভাবে মনে রাখবে এটা আপনার ভাবা উচিত আসলে। হুম। তো সবসময় যেটা হয় বা হয়ে আসছে, হয়তো সামনে হবে, রুলিং পার্টির যেকোনো অন্যায়, অবিচার বা যেকোনো কাজের প্রতি বিপক্ষে যাওয়াটা অবশ্যই সাহসের ব্যাপার থাকে। একটা সেনসিবিলিটির ব্যাপার থাকে। তো তারকাদের অবস্থান কি হওয়া উচিত? তোমার কাছে কি ভাইয়া আমি মানে তারকা শিল্পী যদি আমি আলাদা করি ভাইয়া, তাহলে আমার কাছে মনে হচ্ছে তারকা কি করবে আমার সেটা নিয়ে নেই, কিন্তু আপনি যদি শিল্পী হতে চান, শিল্পী ভাইয়া ক্ষমতাকে প্রশ্ন করবে। শিল্পী ক্ষমতার দিকে যাবে না, সে যদি আসলেই প্রকৃত শিল্পী হয়। হুম, শিল্পী যদি ক্ষমতার দিকে যাওয়া শুরু করে, ক্ষমতাসীন মানুষের সাথে তাকে যদি অতিরিক্ত দেখা যায়, হ্যাঁ, কোনো হয়তো পুরস্কার প্রদান ওইটা বাদে, বা কোনো রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান এটা বাদে, তাকে যদি হুম, অতিরিক্ত দেখা যায় যে একটা চা পানে দেখা যাচ্ছে, এই ধরনের অনুষ্ঠান 2 দিন পর পর দেখা যাচ্ছে, তাহলে বুঝতে হবে তিনি আর শিল্পী নাই। কারণ শিল্পী ক্ষমতাকে প্রশ্ন করবেন। মান্নাকে এখনো মানুষ কেন এত পাগল, মান্নার প্রতিটা সিনেমা আপনি ক্ষমতার বুকে সে লাথি দিত। রাইট। মিজু আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী বানিয়ে মান্না ভাই হুম, যে পরিমাণ লাথি মারছেন তার বুকে, ওই লাথিগুলো এখনো মানুষ মনে রাখছে। এবং আমি মানে আপনি ভালো জানবেন, মান্নার সিনেমা যারা হলে দেখছে তারা জানে যে মানে মানে ওইটা কি ভূমিকম্প হইতো আসলে। মান্নার আওয়াজ গমগম করতো। এবং এটা এই আমি যে শুধুমাত্র এই আম্মাজান যেভাবে সিনেমা বলতো, থেকে বলছি না। মানে এই যেভাবে বলতো, শুরু করতো এই যেভাবে সব। এই যেভাবে বলতো এবং যেভাবে সে ক্ষমতাকে প্রশ্ন করতো, তার তো একটা সিনেমা আছে মিনিস্টার নামে, ভারতের ওই অনিল কাপুরের নায়ক সিনেমার খুব সম্মত রিমেক আর কি। হ্যাঁ, ওইখানেও তার যে জিজ্ঞাসা বা কাজী হ্যাঁ তাকে দিয়ে যেভাবে ক্ষমতাকে প্রশ্ন করেছেন। একটা সিনেমা আছে দেলোয়ার জাহান ঝন্টুর খুব সম্ভবত, বীর সৈনিক নাম। মানে আমি এরকম সিনেমা মানে আমার কাছে এখনো মনে হয় যে খুব রেয়ার। ওখানে মান্না দুটো ক্যারেক্টার প্লে করেন, একটা বুড়ো চরিত্রে, একটা ইয়াং মান্না থাকে। তো বুড়ো চরিত্রে যিনি উনি মুক্তিযোদ্ধা থাকেন, হুম, আর ইয়াং যিনি মান্না উনি নর্মাল থাকেন। তো আহ মানে মান্না খুব সম্ভবত যাকে বিয়ে করতে চান তার বাবা বা কারা তারা সম্ভবত রাজাকার ছিলেন বা এরকম। তো যে আচ্ছা, বুড়ো মান্না থাকে সে ওর ছেলের মতো করে ইয়াং সেজে তাদেরকে মারা শুরু করে। সে এতদিন হুম, পরে জানতে পারে আচ্ছা রাজাকাররা বেঁচে আছে। ওই যে ওইখানে যে মান্নার যে ইয়া বা মানে অন্যান্য সিনেমায় মান্নার যে ক্ষমতা সেটা মানে আপনি মানে দাঙ্গা বলেন বা লুটতরাজ বলেন বা যেসব সিনেমায় আছে, তো সেই জন্যই মান্নাই ছিল। তো আপনি ট্রু। শিল্পী হয়ে আপনি যদি ক্ষমতাকে তোষামোদ করতে থাকেন, তাহলে অ্যাটলিস্ট নিজেকে আর শিল্পী বলেন না। আর বিনোদন সাংবাদিকদের বলে দেন তারা যেন শিল্পী না লেখে, তারা যেন লেখে পারফর্মার। সত্যি। যাই হোক, এটাতেও বোঝা গেল যে কারা খুব স্পষ্টবাদী এবং কারা আসলে সময়ের সাথে থাকে। সমাজের এইসব বিষয়গুলো আসাতে এটাও খুব খুলনার যেটা
দেখা যায়। আর ওই যে ভাই বারবার আবার যে কথাটা বলি, ইন্টারনেট থেকে কিছু হারায় না তো? এই শাবানা আজমি, প্রকাশ রাজ, অনুরাগ কাশ্যপ, ঋতিক রোশন, হ্যাঁ, জেনেলিয়া ডিসুজা বা তার হাজবেন্ড রিতেশ, এই সব থেকে যাবে। বা সালমান খানের একটা টুইট, যদিও সালমান খানের সেকেন্ড টুইট আমার ভালো লাগে নাই, এখানে একটু মানে কিভাবে জানি কথাবার্তা বলছে যে বাদ সালমান দাও, খান মনে হয় খাইতে ৩ আসো। টা টুইট দিয়েছে, ৩ টা টুইটের ব্যাখ্যা দিয়েছে। মানে ওটা খুব হ্যাঁ, পলিটিক্যালি রুলিং পার্টির নিয়ম অনুসারে হয়েছে এরকম ব্যাখ্যা দিয়েছে। যাই হোক, তো আমার আমার তারপরে কথা হচ্ছে, কিন্তু কিন্তু বাকি যারা এটা যারা সবসময় বলে, যেমন নাসিরুদ্দিন শাহ, আপনি কখনো কোনো সরকার, সে সবসময় বলে, সবসময়। মানে অনুরাগ কাশ্যপ তো শাবানা সবসময় বলে। আজমি তো ওখানে একদম মানে ডে ওয়ান থেকে হ্যাঁ, ডে ওয়ান করেছিল। থেকে তারপর তাদের পাশে প্রকাশ শুয়েছিলেন, তাদেরকে বলতেছে হয়েছিল। কিছু লাগবে কিনা, তারা যারা অনশনে তাদেরকে ধরে বসে আছেন। মানে কি বলবো এটা ভাই আসলে। এবং উনি কখনো এমপি হইতে চাইবেন না, কখনো মানে পার্টি করতে এবং চাইবেন আপনি না। দেখবেন শাবানা আজমির কাজেরও অভাব হবে না, কাজ ঠিকই পেয়ে যাবেন কোথাও না কোথাও। নাসিরুদ্দিন সাহেব আপনি দেখবেন কাজের অভাব হবে না, কারণ তারা জানেন যে তারা অ্যাক্টিং ভালো পারেন। তাকে ধরতে হবে না, ভাই আমাকে একটু দিয়েন তো রোলটা, ভাই আমাকে একটু দেওয়া যায় কিনা, ওসব লাগবে না। আপনার রাইট। লাগবেই নাসিরুদ্দিন শাহকে। এই বয়সেও তিনি ইমতিয়াজ আলীর সাথে সিনেমা করতেছেন, मैं वापस आऊंगा। এবং সেখানে তিনি তার ক্যারিয়ারের নাকি ফাইনেস্ট পারফরমেন্স দিয়েছেন। সিনেমাটা আসবে কয়েক মাস পর ওটিটিতে। সবাই বলতেছে, আমার ফ্রেন্ড যারা দেখছে এমনিতে বলতেছে যে এই বয়সে যে পারফরমেন্স দিছে, তখন বোঝা যায় যে তার কাজটা তিনি এতই ভালো পারেন যে তার কোনো সরকার লাগে না। ওই মানুষে যে তাকে চাবে যে ভাই ওনাকে নিচ্ছেন না কেন, ওনাকে দরকার এই ক্যারেক্টারে। রাইট, এই সত্যি। হচ্ছে ব্যাপার। আপনি যখন আপনার কাজে ভাই খারাপ থাকবেন তখন বলবেন তানভীর ভাই একটু দেখেন, সাকিব ভাই একটু দেখেন। এই দেখেন বলতে হবে। আর যে ভালো পারে, মৌসুম ভাইয়ের কোনো ফোন দিয়ে বলতে হবে না তানভীর একটু দেখো, আমার ইন্টারভিউ না নিলে আমার তো বলতে এক্সপ্রেস চলতেছে না। এটা হবে না। উনি জানেন উনি বলতে এক্সপ্রেসে কি করছেন, আপনি প্রশংসা করতে বাধ্য হবেন। আপনার ফ্যান হইতে হবে না, আপনি এমনিই বলবেন। একদম, একদম, একদম। যাই হোক, আরো আর ২-৩ টা প্রসঙ্গ নিয়ে আজকে শেষ করব। একটু ডিটেইল আলাপ করতে চাই ওডিসি নিয়ে। আমরা যেহেতু দুজনেই ছবিটা দেখে ফেলেছি। তো ওডিসির একটা বিষয় আমি একটু আজকে শেয়ার করতে চাই। এটা আমি একটু পড়ে জানলাম, যেটা হচ্ছে ওডিসির আইম্যাক্স আ মানে কোম্পানি একটা স্পেশাল আ মানে বরফের আলাদা খাঁজ তৈরি করেছিল। কারণ ক্যামেরাটা আউটডোরে হিট হয়ে যায়। এটা ওই হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ। যে ক্যামেরাটা শুট হচ্ছিল, এবং অ্যা এটার চরিত্রটাই এমন হিট হয়ে যায়। কিন্তু যেটা হয় যে খুবই স্পেশাল কিছু, কিছু জায়গায় অন্যান্য ছবিতে এই ক্যামেরাটা ইউজ হয়েছে। কিন্তু টোটাল টোটাল ছবিতে এই ক্যামেরা দিয়ে শুট করেছে নোলান, এবং সেক্ষেত্রে নাকি ৩ থেকে ৩ মিনিট ২০ সেকেন্ডের ভেতরে পরে বন্ধ হয়ে যায়, একেকটা বন্ধ হয়ে যায়, বন্ধ বন্ধ হয়ে হয়ে যায়, যায়। এবং প্রত্যেকটা সিকোয়েন্স ৩ মিনিট করে। ৩ মিনিট করে, করে সে এই ছবিটা বানাইছে, এবং সেজন্য আলাদা কেসিং, এটার একটা এই বিহাইন্ড দেখলাম, আলাদা এবং বরফের ভাইয়া কেসিং। শুধু বানায় নাই, তার শুটিং গিয়েছিল ১০০ দিন, সে ৯২ দিনে শুটিং কমপ্লিট, ৮ দিন আগে শুটিং শেষ। আপনি বলেন, আবার শুটিং কতটা শুটিং ফ্রেম শেষ ওয়ার্ক ৮ দিন করলে, আগে। মানে কতটা প্রিসাইজ ফ্রেম ওয়ার্ক করলে সম্ভব, একটা জাদুকরি। এবং বলে রাখি যে এই ছবিটা দেখার সময়, যেহেতু একদম লেট নাইট শো, আমি কখনো বসুন্ধরায়, ঢাকার বসুন্ধরায় ১২টার শো দেখেছি, কিন্তু ৩টার শো কখনো দেখিনি। ৩টার শো ফার্স্ট টাইম দেখলাম। আমি মনে করছিলাম যে এটা খুব ক্লাসিক মুভি, সুতরাং আচ্ছা ঠিক আছে, পরে হয়তো আমি হয়তো ১.৫ ঘন্টা পর্যন্ত টিকে থাকতে পারবো। সো এইটা গল্প নিয়ে আসলে বলার কিছু নাই। এটা গল্প, আ এটা সবাই জানে ওডিসির গল্পটা, এবং এটার যে নির্মাণ, এবং মানে কি নাই এই ছবিটাতে, মানে এটা আমি আমার ছোট করে বলে আমি তারপরে সাকিব, তুমি তোমার কাছে শুনতে চাই। রিভিউ আমার দেয়া সম্ভব না, কারণ এত বিগ ক্যানভাসের আমি কোনো রিভিউ দিতেও পারি না। কিন্তু যে পরিমাণ ধরো, মানে এই যে গ্রিক মেথোলজি বা হোমারের যে অমর কাব্যকে যেভাবে টেনে এনেছে, এবং মানে নিজের মতো করে দেখিয়েছে, কিছু জায়গায় চেঞ্জ এনে নিজের, এটা নিজে নোলানের নিজে নিজের এবং ওডিসি। সবচেয়ে সহজভাবে বলতে গেলে যে সরলভাবে দেখিয়েছে, এবং সরলভাবে দেখাতে কখনো বোর লাগে নাই। মানে আ মানে নোলানের সবচেয়ে সহজ সিনেমা ভাই এটা, নোলানের সবচেয়ে সহজ সিনেমা এটা। রাইট, একদমই সবচেয়ে সহজ। মানে আমি অবাক হইলাম যে নোলান তাহলে সহজভাবে গল্প বলতে জানে। মানে হ্যাঁ, এটা জানে। এটা মানে ইন্টারস্টেলার থেকে শুরু করে ধরো ওপেনহেইমার পর্যন্ত, মানে আমি তো মোটামুটি মাথা ধরার ট্যাবলেট সাথে ছিল। মানে ঠিক আছে, আমি যদি ঘুমায় যাইতে পারি, এটা কিন্তু কনফার্ম ছিলাম। কিন্তু এত সরলভাবে দেখাইলো। মানে মানে চার্লিজ থেরন টু আ আরেকটা নায়িকার নাম হচ্ছে আ কি, হ্যাঁ, সার্সি, যেটা সার্সি, সার্সি নাম অ্যানা তো ভুলে অ্যানা গেলাম অ্যানা ভাই। অ্যানা 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 টু ও, অ্যানা হ্যাথওয়ে, অ্যানা হ্যাথওয়ে, হ্যাঁ, অ্যানি হ্যাঁ, অবশ্যই। হ্যাথওয়ে টু, মানে ২ জনই যে দুর্দান্ত। ম্যাট ডেমনের সাথে ২ জনের যে কেমিস্ট্রি, মানে
এদিকে সমুদ্র পাড়ে আর ওইদিকে তো রানী হিসাবে। হ্যাঁ সো এবং শেষ দিকে আমার কাছে খুবই টুইস্টিং লেগেছে ওই যে কি বলে ওই যে ভেড়ার শুকরের পাল না হঠাৎ করে ইয়ে হয়ে গেল সৈন্যদেরকে যে শুকর করে ফেলে যে। সৈন্যদেরকে, হ্যাঁ, এবং মানে ডাইনি এমন একটা স্তব্ধতা। এরপরে আরেকটা বিষয় আমার কাছে গুজবাম হয়েছে যে যখন ওই রানীর সাথে কথা বলতে থাকে ম্যাট ডেমন হ্যাঁ এবং তার একজন পা ধুইতে আসে, পা ইয়ে করতে আসে, তো বুঝে ফেলে যে হ্যাঁ এটা এটা তো ওডিসিয়াস। তো তখন না তখন করে ফেলে যেভাবে এবং মানা করে, হ্যাঁ ওটা এত মানা সুন্দর করে ওই সিনটা, এত ইমোশনাল একটা সুন্দর। অ্যাটাচমেন্ট, মানে ও তার স্ত্রীকে এখনই জানতে যে দিতে চাচ্ছে না, কারণ পরবর্তীতে সে একটা প্রতিযোগিতা নিজের মতো করে ঢুকবে ওর একদম অন্দরমহলে রাজা তো এবং রাজার মতো করে ফিরবে। রাজার মতো করে, এবং ওই যে নাটা মানে একদম নাড়াই দিছে সত্যি, মানে এটা 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 মাস্ট ওয়াচ না, এটা কয়েকবার ছবিটা দেখার মতো ছবি। তো তোমার কাছে কেমন লাগলো? আমি আমি আইম্যাক্স টা দেখার খুব ইচ্ছা ছিল। 70 মিলিমিটারের আমার মনে হয় প্রথম দেখলাম কোন ছবি, আমারও এবং আইম্যাক্সে দেখার ইচ্ছা ছিল, কিন্তু আমি যেখানে থাকি এখান থেকে মানে হেঁটে যাইতে 3 ঘন্টা লাগে আর গাড়িতে 1 ঘন্টা লাগে অনেক। হ্যাঁ, আর তুমি আমি বলছিলা। চাচ্ছিলাম যে রিলিজের এখানে আবার একদিন আগে রিলিজ পেয়েছে, মানে বৃহস্পতিবার রিলিজ পেয়েছে। হুম, এটা হুম, হচ্ছে প্লাস পয়েন্ট। আমি চাচ্ছিলাম যে একদিনের জন্য ওয়েট হচ্ছিল না। এবং সেদিন রাত 8:30টায় শো ছিল, আমার ক্লাস ছিল রাত 8টা পর্যন্ত। আমি ক্লাস শেষ করেই বাসে করে চলে আসলাম। এবং আমার সাথে যেটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমি লিখেছিলাম ফেসবুকে। আমি ভেবেছিলাম যে ইন পার্সন টিকিট কাটবো, এসে টিকিট কাটবো, তো বললো যে হ্যাঁ, শেষ টিকিট। আমি বলছি অনলাইনে, বলছি অনলাইনে শেষ। আমি বলছি সিনেমা তো আমাকে দেখতেই হবে, মানে এটা আমার ইয়া নাই তো আমার, মানে আমার এই ধরনের ব্যবহার দেখেই হয়তো ওই হলে কাজ করেন একজন বলেন যে তুমি কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আমি বলছি জি। বলছে যে আমার সিনেমাটা কালকে দেখার মানে আমার আজকে দেখার কথা ছিল, কিন্তু আমার ফ্রেন্ডরা কালকে আসবে, তো আমি কালকে দেবো, আমার টিকিটটা খালি তুমি তুমি আমার টিকিটে দেখে ফেলো। তো হুম, হুম, আই হুম। ওয়াজ লাইক, আমার 1 টাকাও লাগে নাই, $1 লাগে নাই। আসলে এবং লিখছো এই যে ঠিক আছে। অনুভূতি, এবং তার চেয়ে বড় ব্যাপার ভাই, আমি আরেকটা জিনিস ভাই একটু বলতে চাই। আমি এটা প্রথমবার আমার বিদেশের সিনেমা হলে সিনেমা দেখার অভিজ্ঞতা। মানে দর্শকদের আচরণও একটা শেখার ব্যাপার আছে। এই যে এত কিছু হচ্ছে, ওরা সিনেমাটা দেখছে, এবং আমি কাউকেই সেই অর্থে দেখিনি যে মোবাইল বের করে গুতুগুতি বা ধরেন একটু কথাবার্তা বলা বা মানে এমন কিছু আচরণ করা যেটা আমার যেন ডিস্টার্ব হয় বা যে কারো ডিস্টার্ব হয়, এটা আমি দেখলাম না। যেটা কিন্তু আমি বাংলাদেশে মাঝে মধ্যেই দেখতাম। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনি তো আশেপাশের কথা বললে যে বুঝতে পারছে তাকে আপনি ডিস্টার্ব করছেন। তো সেই সত্যি। জায়গা থেকে আমার মনে হয় যে মানে এই এখানকার দর্শকদের, আপনার দর্শকদের আচরণ যখন এরকম হবে ভাইয়া, তো ওই দর্শকদের জন্য তো ভাই ওডিসির মতো সিনেমায় নির্মিত হবে। মানে এটা জিন ছাড়া মানুষের পক্ষে এই ছবি নির্মাণ করা। আমি দুটো ইন্টারভিউ ছোট ছোট করে দেখছিলাম নোলানের, তো ও ফোন ইউজ করে না হ্যাঁ এবং করেন একদম। একটা বার্নার বার্নার কি বাটন ফোন থাকে, সেটাও খুব জরুরি যোগাযোগের জন্য, তার কাছে থাকে না। হ্যাঁ তো হ্যাঁ প্রশ্ন করলো যে এবং তার কোনো ইমেল নাই, এবং উপস্থাপক কোনো খুব কিছু নাই, অবাক, এবং কোনো ফেসবুক তোমরা টেসবুক এসব কিভাবে কোনো কিছু নাই, শুধু কাজ, শুধু কাজ। ইনফোগুলো পাও কিভাবে, দাও কিভাবে, এবং আমার কাছে প্রচুর হ্যান্ডস থাকে এবং সেগুলো থেকে আমি পেয়ে যাই এবং পড়ি। তারপরে এটা তো কিভাবে সম্ভব এই সময়ে? তখন একটা এমন উদাহরণ দিল, মানে বলল যে শোনো, আমি এটা লিটারেলি করি, আমি জানালা খুলে তাকিয়ে থাকি, স্থির চিত্র, জানালা খুলে 10 মিনিট থেকে 1 ঘন্টা যদি তাকিয়ে থাকা যায়, ওখান থেকে অনেক কিছু পাওয়া যায়। তো ভাবি, ওখান চিন্তা থেকে করেন অনেক, কি কথাটা বলছে। এটা কি কাব্যিক একটা কথা। এবং সে বলল যে এটা লিটারালি সে করে যে একই জানালা, একই দৃশ্য, কিন্তু সে জানালা খুলে অনেকক্ষণ তাকায় থাকে। যে আমি মোবাইল স্ক্রিনে এখন হয়তো অনেক কিছু পাইতাম, সেটা আমার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আসতো, কিন্তু জানালা খুলে যে দৃশ্যটা দেখে আমি যে ভাবনাটা ভাবছি আমার ব্রেইনে, সেটা আমার জন্য কাজে লাগছে এবং আমার স্টোরি টেলিং, আমার অনেক কিছু ভাবনা ওই জায়গা থেকে অনেক কিছু আসে। কি অদ্ভুত! মানে ওরে কিন্তু দেখলে খুব কর্পোরেট লাগে। মানে মানে ঠিক আছে, ইন্টারস্টেলার বানানোর মানে ডিরেক্টর মনে হয়। কিন্তু ওরে দেখলে কবি, এই যে কবি সত্তা যে এত বড়, কবি সত্তা ছাড়া তো আসলে ও ওডিসি বানানো সম্ভব সম্ভব না, না। কিন্তু অবশ্যই না। গেটআপ কিন্তু খুবই কর্পোরেট টাইপের। আর ভাই ও প্রতিদিন ভাই শুটিং সেটে ওই স্যুট কোট পরেই যায় প্রতিদিন, এটা আমার সবচেয়ে অবাক লাগে। প্রতিদিন স্যুট পরে, মানে গরম হোক ঠান্ডা হোক স্যুট পরা তার। ও ভাই আরেকটা জিনিস আমি জানি না আপনি জানেন কিনা, ওর সেটে কোনো চেয়ার থাকে না, আচ্ছা, তাই? মাটিতে বসতে হবে। সে ম্যাট ডেমন হোক বা যে ডেমনই হোক, মাটিতে বসতে হবে। আপনি যত বড় সুপারস্টার মাটিতে বসবেন, কোনো চেয়ার হুম। নাই, আরামের ইয়া নাই, ম্যাট ডেমন আপনি মাটিতে বসতে হবে। আরেকটা বিষয় শুনলাম যে ম্যাট ডেমন নাকি
10th সিলেকশন, মানে এর আগে হ্যাঁ 9 জন হিরো তাকে ডিনাই করছে, অডিশন দিছে মনে হয়, অডিশন বা কথা বলছিল। অডিশন দিছে, প্লাস মানে সময় মানে মিলাইতে পারে, দেয়নি আর কি, সময় দেয়নি বা মিলাইতে হ্যাঁ পারে নাই। 10ম বারে ম্যাট ডেমনের সাথে তার হয়েছে আর কি। কারণ মেন কাজ তো অবশ্যই ঠিকঠাক অডিশনের চাইতেও তারও একটা চাওয়া থাকে যে আমি কাকে কাকে নিব। অবশ্যই, দর্শক অবশ্যই। হয়তো 1 নম্বর যাকে চাইছিল নোলান তাকে পায়নি, 2 নম্বর পায়নি, 10 নম্বরে হচ্ছে ম্যাট ডেমনকে পাইছে। তো নিশ্চয়ই বাকি 9 জন কি পরিমাণ আফসোস করবে। এই যে এগুলোতে ভাইয়া আমরা যে অবাক হই ভাইয়া, অথচ এটাই কিন্তু হওয়ার কথা। এটাই কিন্তু হওয়ার কথা যে আমি সিনেমা এরকম বানাচ্ছি, তোমার অডিশন দিতে হবে, তুমি যত কিছু হয় তুমি আমাকে প্রমাণ করো যে তুমি ভালো অ্যাক্টর। ম্যাট ডেমন নিশ্চয়ই এত ভালো অডিশন দিছে বা তার সাথে তার চিন্তাধারা মিশে নিয়ে নিছে। রাইট, রাইট, রাইট। আর তুমি আমার এখানে আসছো শুটিং করতে, তোমার এত আরাম পরে করবা, যখন সিনেমা ভালো করবে আরাম করবা। তো দরকার নেই তোমার এত, তুমি ক্যারেক্টারে বুঝো। এবং যেই পরিমাণ সময় সে নেয় বা যেই সময়টা, এবং সময়টা তো অর্থিত, আপনার প্রি প্রোডাকশন কতটা ভালো হইলে, আপনি কতটা ভালো ছক আঁকা থাকলে যে 100 দিনের শুটিং এর কথা বলে আপনি 8 থেকে 10 দিন আগে শুটিং শেষ করে ফেলেন। তা আপনি চিন্তা করেন, তার মানে কি আপনি প্রডিউসারে 8 দিনের টাকা বাঁচায় দিলেন। ব্যাস, তার মানে এই প্রডিউসার নেক্সট টাইম অবশ্যই চাবে যে নোলানের সাথে কাজ করতে, যে ভাই এ তো অন্য জিনিস, আমার তো টাকা বাঁচাই দিচ্ছে, উল্টা আরো টাকা আনতেছে। যদিও প্রডিউসার এই সে নিজেই, মানে 2 জন প্রডিউসার ও আগে। হ্যাঁ, তার তার ওয়াইফও ছিল, তার ওয়াইফ ছিল, আরো অনেকে ছিল, হ্যাঁ আরো অনেকে ছিল। 1.9 190 মিলিয়ন অলরেডি মানে ইয়ে হয়ে গেছে, কারণ হ্যাঁ প্রিসেল হচ্ছে 6 মাস ধরে হ্যাঁ অলরেডি, অগ্রিম অগ্রিম বেচা বিক্রি। কারণ রাত 3টার শো, একটা সিট ফাঁকা নাই, চিন্তা করেন। মানে এবং সামনের যে রো যেখানে এইভাবে দেখা লাগে ওইটাতেও ওখানে বসা। এবং তাও হাউ আবার ভাই কোন যুগে, কোন যুগে, মোবাইলের যুগে, যখন আপনার 1 সেকেন্ডের মধ্যে রিল আসতেছে, আপনার মনোযোগ থাকতেছে না, সেই যুগে আমি মনে করি এটা বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার, নোলানের নামে সিনেমা দেখতে যাচ্ছে মানুষ, যে নোলানের সিনেমা দেখে আসলাম। ওর তো পরিচালকের নাম, পরিচালক এই যে শহীদুল ইসলাম খোকন ভাইয়ের কথা মনে পড়ে, ভাই রাইট, ডিরেক্টর। ওর তো চ্যালেঞ্জই ছিল, ওর তো বলে সবসময় যে মানে সিনেমাটা আসলে হলে দেখার, হলে দেখার জিনিস এবং হলে হলেই দেখার, দেখাবে সে। হলেই দেখাবে সে, এবং সেইটার জন্য। সো তোমার টোটাল রিভিউ না তো অবজারভেশনটা শুনি একটু ওডিসি আমার নিয়ে। কাছে যেটা মনে হচ্ছে যে আমি শুরু থেকে যে ব্যাপারে একটু আমার অস্বস্তি ছিল, যে আমি যখন শুনলাম যে আপনার হেলেনকে দেখানো হবে কৃষ্ণাঙ্গন একজন অভিনেত্রী, তো এটা আমার সমস্যা না, কিন্তু আমার সমস্যা যেটা যে মানে কিছু ব্যাপার আছে। ধরেন আমরা ছোটবেলায় আমি মহাভারত পড়ছি, রাম, এখন হুম, রাম যদি আজকে ইংল্যান্ডের কোনো লোক প্লে করে, তো আমি যত কথাই বলি আমার কিন্তু একটু এটা চোখে লাগবে। তবে আমার যেটা ভালো লেগেছে যে মানে হেলেনকে সে খুব বেশি সময় রাখে নাই। আর হেলেন যে এভাবেও আসলে মানে তাকে এভাবে যে উপস্থাপন করা যেতে পারে যে আমাদের ভাবনা থেকে আলাদা, এটা নোলানের ভাবনা, হ্যাঁ। এখন এটা সে সবকিছুই সে করেছে আর কি। আর আরেকটা ব্যাপার যেটা আমার মানে নোলানের ইন্টারভিউ যেটা দেখছিলাম যে তার নাকি সামনে হরর ফিল্ম বানানোর ইচ্ছা আছে। ওই শুকরের ওই সিনটা দেখে আমার মনে হচ্ছে সে সামনে হরর ফিল্ম বানালে অন্য অসাধারণ হরর ফিল্ম বানাবে, অন্য ফালাই লেভেলের, ফেলতে পারবে। মানে অন্য লেভেলের হরর হবে, মানে সেটা হয়তো এবং ডার্ক ডার্ক লাগবে না। মানে আমার সবচেয়ে ভয়ের কথা হচ্ছে যে আমি ভাবি, দেখিও তো সবসময় ডার্ক ছাড়া ভয়টা দেখানো যায় না, কিন্তু দেখো দিনের আলোয় ওই বুড়িকে নিয়ে, হ্যাঁ মানে যখন এই যে খাওয়ার, ঠিক আছে তোমরা হাংরি, তোমার প্রচুর তাও পরিমাণে খাবার আছে, খাওয়াটা যে দেখাইলো ভাই রে ভাই, মানে কি যে ভয়ঙ্কর হ্যাঁ, লেভেলের। ওদের দেখে না আসলেই মনে হচ্ছে ওরা 1 মাস খায় না, যেভাবে খাচ্ছিল মনে হচ্ছে আসলেই খায় না 1 মাস। রিয়েলি রিয়েলি মানে, এবং এবং আরেকটা ব্যাপার ভাইয়া, এই আপনি মানে ভূতের সিনেমা আর যুদ্ধের সিনেমা এই দুইটাতে আমার মনে হয় আপনি যদি ভূতের সিনেমা আর যুদ্ধের সিনেমায় ভূত আর যুদ্ধ না দেখিয়ে সেটার প্রভাব বুঝাতে পারেন, তার মানে আপনি খুব ভালো ফিল্ম মেকার। এই ক্ষেত্রে আমি বাংলাদেশে একটা সিনেমা উদাহরণ দিতে পারি, আগুনের পরশমণি। আপনি দেখবেন যুদ্ধের সিন খুব কম, কিন্তু আবুল হায়াত যখন সন্ধ্যার সময় যখন রেডিও অন করে এবং সে ঘরের বাতি নিভিয়ে দেয়, কারণ তার ঘরে দুটো যুবতী মেয়ে আছে, হুম, হুম, এবং হুম, সে সবসময় ওয়েট করে যে এই পাকিস্তানি আসলো কিনা, পাকিস্তানি মিলিটারি আসলো কিনা। ওইটা যে ভয় ভাই আমাকে দিছে না 1971 সালে যুদ্ধ নিয়ে, সেটা অনেক প্রচুর যুদ্ধওয়ালা বাংলাদেশের সিনেমা আমাকে দিতে পারে নাই। হুম, হুম, হুম। কারণ রাইট, আপনি রাইট। যুদ্ধ ওখানে সরাসরি না দেখে বোঝাচ্ছেন যে একজন সরকারি চাকরিজীবী, তার দুটো মেয়ে আছে, সে কি পরিমাণ ভয় আছে 1971 সালে। ঠিক তেমনি আমি ভূতের সিনেমাতে আপনি ভূতকে সরাসরি না দেখিয়ে দরজাটা আস্তে করে খুলে গেল আর বাতাস আসলো আর আপনার ক্যারেক্টার জাস্ট তাকাচ্ছে, এই সিনটা ঠিক মতো করতে পারলে যে ভয়টা আপনি পাবেন, অন্য জিনিস। এবং আমার মনে হচ্ছে যে নোলান সামনে যদি ভূতের সিনেমা বানায় ভালো করবে, এবং সেইটার প্রমাণটাই সে দিচ্ছে। একটা অবজারভেশন আমার, আমি যেহেতু সাউথ এশিয়ান দর্শক, তো ওই হুম, দিন শেষে যত কথাই বলি ভিতরে তো ওই যে জসিম ভাই, মান্না ভাই বা শাকিব খান অল্প হলেও তো আছে। শেষে যখন ওই যে আপনার
মানে যখন ম্যাট ডেমনের পরিচয়টা জানা গেল বা সবাই হ্যাঁ, বুঝতে পারলো সেই রাজা, তো ওইখানে আমি ভাবছিলাম তাকে যদি আরেকটু হিরোইক ভাবে যদি একটু দেখানো যেত, ধরেন একটু একটা ক্যামেরা ক্লোজ বা ধরেন তার ধরে হ্যাঁ, আস্তে করে স্লো মোশনে ধরেন তার এই ও কাপড়টা আচ্ছা, উঠে গেল, সে একটু তাকালো, হ্যাঁ, তাহলে আমার একদম মানে হলে চিৎকার চেঁচামেচি করতে পারতাম হয়তো একটু। আমি জানি যে নোলান খুব রিয়েলিস্টিক রাখতে চেয়েছে, সেটাই সে রেখেছে। কিন্তু ওই যে আমি তো ভিতরে আমার তো ওই হুম, ফ্যান আর কি, ওই থালাপতি বিজয় দেখছি বা রজনীকান্ত দেখছি বা মান্না ভাই দেখছি সবকিছু, তো ওইটা আমার মনে হচ্ছে যে ওই এই জায়গায় একটু সুযোগ মিস করলো কিনা। আর পরে আমি বুঝতে এদের পারলাম না, এটা নোলানের মধ্যে এদের দেখাতে চাইছে। এদের 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 প্যাটার্নের মানে প্যাটার্নই আলাদা, ভাষাটাই আলাদা। দেখো, সেটাই 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 যখন যখন এন্ট্রি হলো, যখন বোঝা গেল, তখন ওই যে ধাম ধাম করে যে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেস করা, ওইটাই বেশ কিন্তু করে। ওর হিরোইজমটা হ্যাঁ দেখালো যে হ্যাঁ রাজা ইজ মানে হেয়ার। সো হ্যাঁ, ওইটাই আসলে এক একটা দেশের এক এক প্যাটার্ন আসলে। মানে সেটাই। আর নয়তো এটা ঠিক তামিল ভার্সনে ফিনিশিংটা হইলে মনে করো যে ওই এটা উড়ে যায় তো স্লো মোশনে, উড়ে যায় একটা অন্য ওইটাই আমি মানে একটু চাচ্ছিলাম, আমি হলে হয়তো ওই লিবার্টিটা একটু নিতাম, কারণ উনি যখন ব্যাটম্যান মানে ডার্ক নাইট রাইজেস বানিয়েছেন, তো লাস্টে তো মনে হয় যে ক্রিশ্চিয়ান বেল মারা গেছে, কিন্তু পরে দেখা যায় একটা রেস্টুরেন্টে যখন বসা ওই সিনটা, মানে এখন আমার এত ভালো লাগে যে মানে ওইটা সে দিছিল, কিন্তু যে ওটা ফ্যানদের জন্যই দিছে আমার মনে হয় যে না, ভয়ের কিছু নাই, ও বেঁচে আছে। তো আমি ভাবছিলাম যে এখানে হয়তো ম্যাট ডেমনকে আর একটু হিরোইক ভাবে হয়তো কিছু একটা দেখাবে। যাই হোক, ইটস ওকে, সমস্যা নাই। বাট ওভারঅল যেটা সবচেয়ে ভালো লাগে যে একটা লোক সিনেমার স্কুলে জীবনে যায় নাই, শুধুমাত্র সিনেমা দেখে দেখে সে সিনেমা সম্পর্কে তার ইংরেজি সাহিত্য পড়াশোনা করছে, সিনেমা দেখে দেখে আজকে সে এখানে। তার জন্য হলিউডের স্টুডিও গুলা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে রাজি, চোখ বন্ধ করে, কোনো স্ক্রিপ্টের ইয়াতে নাই, সে নিজের মর্জি মতো সিনেমা বানায়। তার সেটে সেই সবচেয়ে বড় রাজা। সে মোবাইল ইউজ করে না, সে এখনো সিনেমাকে সিনেমা হলের জন্যই বানায়, এবং সে ওইভাবেই সে বানায়, এবং প্রতিবার সে নিজেকে ভাঙতেছে, চেঞ্জ করতেছে। এবার তো সে এপিকের দিকে গেল, যেটা আমি কখনো ভাবিও না সে এটা বানাতে পারবে। আমি জানি না যে সামনের দিনগুলোতে সে কি করবে, এবং যেভাবে সে আগাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে সর্বকালের সেরা ডিরেক্টরে আমার মনে হয় যে তার নাম আসার সময় ব্যাপার মাত্র। অলরেডি অনেকে বলে সর্বকালের সেরা, বাট আমি মনে করি আরো হ্যাঁ, দুই একটা বানালে আমার মনে হয় যে এরপরে সে চলেই আসবে। বড় কথা যে এটা হয়তো ইন্ডিয়ার ক্ষেত্রেও হয়, হলিউডের ক্ষেত্রেও তাই। দেখো, মানে জেমস ক্যামেরন, স্পিলবার্গের পরে একটা এই জেনারেশনের আর একটা কাল্ট ডিরেক্টর একদমই কিন্তু একদমই। বানাই দিল। মানে আহ, যেটা যেটা মানে আমি বলবো যে ইন্ডিয়ান সিনেমা ওরা করে যে জেনারেশন ওয়াইজ অমিতাভ নাই, অমিতাভের সাথে শাহরুখকে এনে তারা কাল্ট বানাচ্ছে। শাহরুখের বয়স হয়ে যাচ্ছে, আরেকজনকে রেডি করছে। এটা কিন্তু দরকার, মানে এটা কিন্তু সাবকনশিয়াস না, একটা এক ধরনের ইয়ে থাকে তো, এটা হয়ে যায়। নোলান তো আসলে কেউ বানায় না, নোলান হয়ে গেছে সেটাই। নোলান। সো তারপরেও আমি আমি যদি আমাকে যদি প্রশ্ন করো যে আহ, নোলান না জেমস ক্যামেরন, আমি জেমস ক্যামেরনে আছি। আমিও মানে এখনো ধরো, জেমস ক্যামেরনে আছি। জেমস ক্যামেরন ধরো, অ্যাভাটার ওয়ান যদি আমি শুধু ইয়ে করি, এই যে ইমোশন, মানে হ্যাঁ অনেক কিছু কারিগরি থাকে, নোলান অনেক কিছু কিন্তু দেখাতে চায়, ইমোশন কিন্তু মানে ভাই ইমোশন এমন ভাবে ধরছে আপনাকে শেষ করে ফেলবে ইমোশন ইমোশন। একদম, মানে সো জেমস ক্যামেরন একটা অন্য লেভেলের, আমি আমি মনে করি। মানে এটা এখনো এটা হয়তো আমি হয়তো জেন আলফা জেন জি না, তো ওই জন্য হইতে পারে, কিন্তু আমার কাছে জেমস ক্যামেরন আগে, নোলানের ভাই পরে। ওডিসি দিয়ে আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা, এই প্রশ্নটা আমার আপনার প্রতিও আছে, সেটা হচ্ছে এই প্রথমবারের মতো নোলান কিন্তু ইন্ডিয়াতে এসে প্রচুর প্রচারণা করেছে, প্রচুর। এবং আচ্ছা, ওর এর আগে কখনো ওর সিনেমা ইন্ডিয়াতে, এবং আপনি দেখেন ইন্ডিয়াতে আপনার আশিস চাঞ্চলানি থেকে শুরু করে আপনার প্রচুর আপনার ইউটিউবার, ইভেন যারা সিনেমা ক্রিটিক যারা আছে, অনুপমা চোপড়া বলি, ভরদ্বাজ রাঙ্গন বলি, এরা প্রত্যেকে নোলান ইন্টারভিউ করেছে এবং প্রত্যেকেই দিচ্ছে, এবং ম্যাকডোমান থেকে শুরু করে প্রত্যেকেই যাচ্ছে। আমার কথা হচ্ছে আমরা কেন ভাই পারি না, বা যদি পারিও, ধরেন কালকে যদি নোলান ঘোষণা দেয় যে তার নেক্সট সিনেমার জন্য সে ইন্টারভিউতে বাংলাদেশে আসবে, হুম ভাইয়া হুম বুকে হাত রেখে সত্যি কথা বলেন, আমাদের কয়জন সিনিয়র সাংবাদিক বা বিনোদন সাংবাদিক নোলানকে ঠিকঠাক ইংরেজিতে প্রশ্ন করে, কঠিন প্রশ্ন করে বা ভালো প্রশ্ন করে উত্তর বের করে আনতে পারবেন? না, আমি খুবই ওই যে ফারাবি ইন্টারভিউ করলো আতিফ আসলামের, সো হ্যাঁ, ওখানেও আমি কিভাবে বললাম, এটা হয়তো বললে হয়তো ভাববে যে আচ্ছা ঠিক আছে সবারই সমালোচনা হচ্ছে, কিন্তু আমার মনে হয় ফারাবি যথেষ্ট চৌকস, হ্যান্ডসাম, বাট প্রশ্নগুলো খুবই খেলো হয়েছে। তো আরো প্রশ্ন ভালো হতে এটা পারতো, আরো ভালো হতে ভালো পারতো। ভালো হতে পারতো। এটা আমি বলবো যে এই ইন্ডিয়ার আসলে যেই ভাস্ট লেভেলে ওয়ার্ল্ডটা ডোমিনেট করে, কালচারালি তো বটেই, সেই জায়গায় আমরা এটা তুলনা চলে না। কারণ এটা হয়েছে কি, এটার ব্যাখ্যা আমি এভাবে মানি যে যেমন আমেরিকাতে কিন্তু প্রায় 40% হয় নাই, কিন্তু আহ,
তামিল, পাঞ্জাবিরা সিনেমা হল ওন করে। হ্যাঁ, এখন তুমি প্রোডিউসার, তুমি ডিস্ট্রিবিউটর। সো কার সাথে ১ম মিটিংটা হচ্ছে বা কার সাথে প্রি-মিটিংটা হয় নোলানদের? এদের সাথে। সো তখন হুম, ওরা বুঝে যায় যে আসলে কোন টেরিটরিকে আমাকে আ ক্যাপচার করতে হবে। কোরিয়া, চায়না, হংকং, ইন্ডিয়া। সো ইন্ডিয়ার ওই জায়গাটা ফোকাসটা ব্র্যাড পিট এসে যায়, স্পিলবার্গ এসে করে যায়, শুট করে জেমস ক্যামেরন। সো ওই জায়গা থেকে ইন্ডিয়া তো বিশাল মার্কেট এবং এরা ওন ভাইয়া করে এবং ভাইয়া আমি সেটাতে আমার আপত্তি নাই, কিন্তু ভাইয়া আমাদের আমাদের নোলান ফ্যান তো কম নাই বাংলাদেশে, এবং বাংলাদেশে তো ওডিসি রিয়াও কিন্তু ভালো চলছে। এবং আমি বিশ্বাস করি আমরা যদি কোনোদিন তাদেরকে বোঝাতে পারি যে আপনারা কি জানেন না যে বাংলাদেশে আপনার কি পরিমাণ ফ্যান, নোলানকে তো আনা আমার মনে হয় যে সম্ভব। কিন্তু আমার প্রশ্ন পরে যে আনার পরে আমরা তাকে ট্রিট কি করছি। তখন যদি আমরা অদ্ভুত প্রশ্ন না করি যে এখন এখন ভাইয়া এখন পুরস্কার পেয়ে কেমন লাগে, নোলানকে যদি বলি পুরস্কার পেয়ে কেমন লাগে, বা মানে আপনার প্রিয় নায়িকাকে, এই ধরনের প্রশ্ন যদি করি, আমার আফসোসটা ওই জায়গায়। যে এটা হয়তো প্রত্যাশা করে ঠিক ওইভাবে ওইরকম একটা মেয়েকে দিয়ে প্রশ্ন করাবে। আম মানে মেয়েই বলছি কারণ আমাদের দেশে এটাই হয় যে যেমন তুষার ভাই একটু মজা করে বলতে যায় প্রায় রোশনের মধ্যে পড়ে গেছিল যে হঠাৎ করে এত আ মেয়ে নারী ক্রীড়া বিশেষজ্ঞ চলে আসলো কোত্থেকে? দেখবা যে সেটাই। ধরো মারিয়ান মারিয়ানুর বুঝতো, ক্রিকেটটা বুঝতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ এর বাইরে কিন্তু ক্রিকেট, ফুটবল এটার উপস্থাপনা কিন্তু মানে জাতা কথা না। এটা অনেক কিছু টার্ম নিঃসন্দেহে অবশ্যই আপনার আপ টু ডেট থাকতে হবে। অনেক কিন্তু বিশাল দেখা ব্যাপার। গেল এই বিশ্বকাপ মৌসুমে সত্যিকার অর্থেই মানে একঝাঁক নারী উপস্থাপক দিয়ে সয়লাব হয়ে গেল এবং ওরা প্রত্যেকেই আ খেলার আগে পরে নিজস্ব পেজ থেকে লাইভ করছে। উম আ অনেক কিছু বলে। আমি জানি যে খেলার পরে আর কোন ক্লাব ফুটবল বা অন্য আ ক্রিকেট নিয়ে ওরা আর কখনো লাইভে দেখা যাবে না। যেহেতু সে ১-১.৫ মাসের একটা চাকরি পাইছে, সুতরাং তার এটা বুঝাইতে হচ্ছে যে না সে আসলে বুঝে। তো এনিওয়ে আমিও সেটাই প্রত্যাশা করি না। নুরুলান আসলে ঠিক ঐরকম ভাবেই আ চ্যানেলের সবচেয়ে বেশি কাছের কোন সুদর্শন কাউকে দিয়ে এবং এরকম এতে হবে কি ভাইয়া যে মানে নোলান মানে বুঝে যাবে যে এই দেশে আর আসা যাবে না, বা এই দেশে হয়তো যোগ্য লোক নাই প্রশ্ন করার মতো। কারণ আমি যখন দেখছিলাম, আমি যখন অনুপমা চোপড়া বা ভরদ্বাজ রাঙ্গানের ইন্টারভিউ দেখছিলাম, তারা যে প্রশ্নটা করছেন বোঝা যায় যে তারা নোলানের সিনেমা শুধু দেখেন না, সেখানে ফলো করে এবং সেখান থেকে ডিফারেন্ট প্রশ্ন করার আচ্ছা, চেষ্টা আচ্ছা করছেন। তাইলে আমারে সাকিব বলো, আমাদের ফিল্ম ফ্যাকাল্টি তো অনেক বছর হয়ে গেল। আচ্ছা ফিল্ম ফ্যাকাল্টিতে এই যে এত বছরে আমারও সেম কথা, সেম কোন কথা। বিশ্ববিদ্যালয় কি চমকটা দিছে যে ঠিক আছে নাসিরুদ্দিন স্যারে আনছে? কোন এক নাই। বছরে পার আজ পর্যন্ত দেখলাম না তো। কয় টাকা লাগে? নাসির শাহকে ঠিকঠাক ইমেইল করলে মানে জাস্ট ওই একটা এয়ার টিকেট দিলে চলে আসবে। নাসির মানে বা ঠিকঠাক আনার যদি পরে ইমেইল তাকে যে প্রশ্নটা করব আমি, তাকে যে আমি কি প্রশ্ন না, করতেছি সেটাও। উনি তো শিক্ষক। মানে উনার কথা হচ্ছে হ্যাঁ, সেটাই। উনাকে নিয়ে যে একটা ওরিয়েন্টেশন বা এই যে নাসির শাহ তো শুধু ইন্ডিয়ার টেরিটরিতে দেখলে ওয়ার্ল্ড ক্লাস হ্যাঁ, অভিনেতা সে। হ্যাঁ, নিঃসন্দেহে। সো এই ফিল্ম এই যে ফিল্ম আ এই যে ফ্যাকাল্টিটা আনা হলো, এদেরকে নিয়ে যে বিশ্ব ব্রহ্মান্ডটা দেখানোর জন্য এইগুলো তো এই বিশ্ববিদ্যালয়গুলোর কাজ। সঙ্গীত বিশ্ববিদ্যালয় কি করছে? মানে আমার সরি টু সে আমার ওয়াইফও সঙ্গীতের চেয়ারম্যান। কিন্তু আমি প্রশ্ন করি ওকেও বলি বা জার্নালিজম এ কি আনছে? মানে চমকটা কি আনছে? গদবাঁধা পড়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে 90% ছেলেপেলে বেকার হয়ে থাকে। অন্যান্য চাকরি করে। আর নিজেরা বলতে থাকে যে আমি ফিল্মে পড়াশোনা করেছি। সো এগুলো আসলে অনেক তত্ত্ব তালাশের বিষয়। এ নিয়ে আমরা শেষ করব। আরো কিছু যদি বাকি থাকে আমরা একটু থাকি। অনেকে প্রশ্ন করে পুষ্প চ্যানেল আমাদের আপনার এখানে এখন রাত। আমার এখানে রাত ইউএসএ তে বাট আ আমার এখানে সাকিব বিকাল আছে 4:30, বিকাল বিকাল 4:30। বিভিন্ন টাইম জোনে আছি আমরা। সো বাট ভাল লাগছে যে অনেকদিন পর উইকলি স্ক্রিনটা লাইভে হচ্ছে। গড়ালো। আশা করি আমরা উইকলি থাকার চেষ্টা করব। সো আজকে অনেক বিষয় নিয়ে আসলে আ বলা হলো। কোন কিছু মনে হয় না খুব গুরুত্বপূর্ণ বিষয় মিস করেছি। কিন্তু আমাদের এই যে নির্যাসটা মনে হলো যে না ঠিক আছে অনেক কিছু বলার ছিল। তবে একটা জিনিস ভাই আমার খুব ভালো লাগলো এই সপ্তাহে যে আপনি যত কথাই বলেন, মানে আমরা ছোটবেলা থেকে শুনছি এইসব আন্দোলন করে কিছু হয় না। কিন্তু শেষ পর্যন্ত আর যাই হোক শিক্ষামন্ত্রী পদত্যাগ তো হলো। এটা একটা বিশাল ব্যাপার। আপনার আওয়াজ তুলতে হবে। আমি তুলতে তো হবে। হয়তো অনেকে মনে করতে পারেন যে এইসব উইকলি স্ক্রিন করে ভাই কিছু হয় না। তবে যদি আমাদের আওয়াজে কেউ যদি একটু হলেও চেঞ্জ হয়, বা কোন কর্তৃপক্ষের যদি মনে হয় যে না,
রুনা লায়লাকে আরো প্রপার সম্মান দেওয়া উচিত, তাহলে উইকলি স্ক্রিন সার্থক। ঠিক তেমনি ডেফিনেটলি ভাবে ককরোচ জনতা পার্টি যেভাবে সার্থক, ঠিক সেভাবে। একদমই। এটা আমি আমি একদম খুব স্পেসিফিক ভাবে বলিও যে প্রত্যেকটা টক শো যদি প্রপার ওয়েতে করা যায়, প্রশ্নটা রাখা যায়, আলোচনাটা করা যায়, এই যে উইকলি স্ক্রিনের মতো এগুলোর একটা বিশাল ইমপ্যাক্ট আছে। কারণ এবং এগুলো সবচেয়ে বড় কথা, যদি তারকাদের কঠিন প্রশ্ন করা যায় এবং তারা যদি উত্তর দিতে রাজি থাকেন, হ্যাঁ, ধরো আমরা আদর আদর প্রশ্ন করলে হবে না। ধরো আমরা এই ১ ঘন্টা কথা বলে যদি ২ জন উপস্থাপক বা ২ জন প্রোডিউসারকেও যদি লজ্জাটা দিতে পারি, লজ্জাটা যে ঠিক আছে সেটাই, আমার শাকিব খানের ইন্টারভিউটা হয় নাই। আর একটু রিসার্চ করার প্রয়োজন ছিল। শাকিবের দোষ না কিন্তু। সেটাই। শাকিব সা এটা আরো সুন্দর মতো পোট্রে করা যায়। তো এইটা ভাইয়া, সেটাই সাকিবের ইন্টারভিউতে আমার একটা জিনিস ভালো লেগেছে, আমি বলতে ভুলে গেছি। যদিও আমার কাছে মনে হয় তার ইন্টারভিউ স্কিল আরো ভালো করা উচিত, এখনো ভালো হয় না অনেক জায়গায়। মানে আমি জানি না, ওনার হাসিটা একটু মেকি মেকি লাগে। তার শুরুর দিকে ইন্টারভিউ আমার খুব ভালো লাগতো। এখানে উনি রিয়াজ থেকে শুরু করে আলমগীর, মান্না সবাইকে খুব সম্মান দিয়ে কথা বলছেন, তাদের কথা খুব বারবার এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। তিনি, আমি সবসময় জানি যে অন্যদের কাছ থেকে শুনেছি সিনিয়রদের খুব রেসপেক্ট করেন। তো এখানে যখন তিনি বাকিদের কথা বলছিলেন, মানে ইটস এ গুড হ্যাঁ, মানে জেস্টার না, আমি না, না, বলবো। আমি দেখলাম সাকিব অনেক সাবলীল ছিল। আমার কথা হচ্ছে হ্যাঁ, ওই সাবলীলতার ভেতরে অনেক কিছু মানে শুধু ২ বউ বা অমুক-তমুক এগুলা হ্যাঁ, বাইরে। সেটাই। সিনেমা ইন্ডাস্ট্রি অনেক নিয়ে কিছু করা যায়। অনেক কিছু প্রশ্ন ছিল। মানে আমি ট্রু। মানে যেগুলো নিয়ে এরাইজ হয়েছে ধরো যে আমাদের সিঙ্গেল স্ক্রিন তারপরে যে এই যে হঠাৎ করে এই যে বাজে টিভিউ এগুলো নিয়ে তো সে প্রেস মিটেও কথা বলল, তাই না? হ্যাঁ, ওগুলো সুন্দরভাবে আলোচনায় আসতো। টক শো তে কি এগুলো আসতে পারতো। ড্রয়িং রুমের মধ্যে ওটা অনেক ডিটেইল বলতে পারত। তো ওইগুলো আনতে পারত। এনিওয়ে হয়তো প্রশ্ন ছিল আমি তো তার এরকম প্রশ্ন আশা করেছিলাম যে আপনি উৎসব বনলতা এক্সপ্রেস দেখছেন কিনা, বা আপনার তানিম নূরের সাথে কাজের ইচ্ছা কি, বা তানিম নূরকে আপনি কিভাবে রিড করেন। রিড আপনার করে। কি মনে হচ্ছে যে হুট করে তানিম নূর কিভাবে এত সফল হলে, তানিম নূরের কাজের প্যাটার্ন তো এটা তো ইন্ডাস্ট্রি মেগাস্টার হিসেবে তাকে জিজ্ঞেস করা যেতেই পারে, বা তার কি দর্শন, বা তিনি কিভাবে রিড করছেন তানিম নূরকে, এটা তো অবশ্যই জানা উচিত। অনেক ধরনের প্রশ্ন করা যেত। এটাই। যাই হোক আমরা নোলানের কোন একটা ইন্টারভিউ বাংলাদেশে দেখব। সেই একটা হোপ প্রত্যাশা সো। রেখে শেষ আমি নিবো করছি। ইনশাল্লাহ, একদিন আমি নিবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। সাদমান আহমেদ ঢালিউডের ভবিষ্যৎ কেমন হবে আপনার মতে? আচ্ছা সাকিব বলো। ঢালিউডের সবচেয়ে ভবিষ্যৎ বড় নিয়ে। কথা, সবার আগে এটাকে ঢালিউড বলা আমরা অফ করি। এই মানে আরেক ইন্ডাস্ট্রি থেকে সব ধার করা শব্দ আমার খুব অপছন্দের। বলিউডও এখন এটা নিয়ে বলে না, তারা মানে বলিউড শব্দটাকে ওরা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বলে। আগে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বলতো, কিন্তু যখন সাউথ ইন্ডিয়া খুব লাফালাফি শুরু করছে, এখন তারা সবাই এখন বলে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। তো আমরা এটাকে ঢাকাইয়া সিনেমা বলতে পারি, এই নামটা আমার খুব পছন্দের, কারণ বেশিরভাগ সিনেমা ঢাকাইতে হয়। বা বাংলাদেশি সিনেমা বলতে পারি। ভবিষ্যৎ আমার কাছে মনে হয় যে ভালো মন্দ মিলিয়ে, তবে আমি যেটা সবচেয়ে ভালো লাগছে, এই যে এত নতুন ভয়েস আসছে। আজকে তাওকির ইসলাম, অনুরাগ কাশ্যপের সাথে আজকে তারা একত্র হচ্ছেন, বা রুবায়াত হোসেন যখন যাচ্ছেন, এরকম ইন্ডিপেন্ডেন্ট সিনেমা নির্মাতার সংখ্যা বাড়বে সামনে, আমি যা বুঝতে পারছি। আর আগামী কয়েক বছরে আর যদি কয়েকটা সিনেপ্লেক্স খুলে যায় শাখা, আমি জানি যেটা হবে, আমার কাছে মনে হয় সিনেমার পুরো সিনারিও চেঞ্জ হয়ে যাবে। তবে আমাদের সবার আগে দরকার প্রচুর নতুন লেখকের প্রাপ্য সম্মান এবং সম্মানী দেওয়া। এবং তার চেয়ে বড় ব্যাপার, ভালো চিত্রনাট্যকার, এগুলো খুব দরকার, ভালো এডিটর। আমরা সবসময় শুধু নায়ক নায়িকা পরিচালক নিয়ে এত বেশি কথা বলি যে ক্যামেরার পেছনে মানুষদের নিয়ে আমরা কথা বলি। আমি বারবার সেটা বলি। আজকে একটা রাইটার না থাকলে, আজকে হোমার এত বছর আগে মূল জিনিসটা লিখে রেখে না গেলে, ক্রিস্টোফার নোলান কখনো এই ধরনের এপিক বানানোর সাহস করতেন বলে আমার মনে হয় না। বা যদি হুম, করতেন, আমার কাছে মনে হয় তিনি হয়তো ফেল করতেন। হোমার যা তৈরি করে দিয়ে গেছেন, সেখানে নোলান নিজের আহ, কল্পনা, ইমাজিনেশন অনেক কিছু অ্যাড করেছেন, অনেক কিছু বাদ দিয়েছেন, সেই জন্য এটা হয়েছে। তো ট্রু। রাইটারদের মূল্য দিতে হবে, রাইটারদের আমরা মূল্য না দিলে হবে না। নাইনটিজে বা তার আগে আমরা যখন রাইটারদের মূল্য দিতাম, তখনই আমাদের সিনেমা ভালো হতো। ইভেন আমরা যখন সাহিত্য থেকে সিনেমা বানাতাম, সেটা বিরাজ বউ হতে পারে, সেটা বা রামের সুমতি হতে পারে, সেই সিনেমাগুলো এখনো দেখলে মনে হয় যে ওইটার কোর জায়গা এত ভালো ছিল দেখেই সিনেমাটা তো ভালো হয়েছিল। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা বেশি করা উচিত, এবং আমি আশা করি সেটা হবে। আর অ্যাওয়ার্ড প্রোগ্রাম গুলো, মানে কি বলবো আর জানি না, কিছু না বলাই মনে হয় ভালো। তবে আমাদের আরেকটু আরেকটু লজ্জা শরম আসা উচিত, আরেকটু প্লিজ, মানে আয়নার সামনে অ্যাটলিস্ট তাকাই আমরা। অনেক জায়গায় থাকবে, হ্যাঁ আমি জানি না, আমি কখনো আশা করি না 100% পৃথিবীর কোনো অস্কারও না, কোথাও কান টান কোথাও 100% আমার মন মতো হবে না, কিন্তু লিস্ট একটা মোটামুটি যোগ্য মানুষের হাতে যেন যায়, লিস্ট যেন হুম, বলতে পারি না ঠিক আছে ও ভালো করছিল, তবে ওকে দিলে মনে ভালো হতো, এটুক পর্যন্ত গেল আমার মনে একটা জায়গা। কিন্তু কখনো যেন এরকম মনে না হয় যে ও কিভাবে পেলো, এই কথা যেন আশা, এটা আসলে এটা সেই অ্যাওয়ার্ড না নেওয়াই ভালো, আসলে এটা না যাওয়াই ভালো। না ট্রু, গিয়ে ওই যে ট্রু, আমির ট্রু। খানের মতো বাসায় বসে থাকলে ভালো। আমির খান এই জিনিসটা পছন্দ, যে অ্যাওয়ার্ড শোতে যেত না, ঠিক আছে, বাসায় বসে থেকে ওরা টিভিতে ওটা আর দেখা আমি ভালো। কোনো কথা বললো না, মেজাজটা খারাপ হয়ে যাবে। এনিওয়ে ব্যক্তিগত প্রশ্ন দিয়ে শেষ করি, সেটা হচ্ছে
আমার আমার তো ধরো আসা যাওয়ার ভেতরে আছি। আমি প্রায় ৩ মাস হলো আবার দেশ দেখি না। আবার যাওয়ার সময় হলো। আমি এবার যেয়ে আবার আমার কিছু শর্ট ফিল্মের কাজ শুরু করব খুব শিগগিরই। তো তুমি যেহেতু দেশের বাইরে ১ম আসছো, দেশটাকে অ্যা থাকে না যে গাছটাকে আরেকটু দূর থেকে দেখলে গোটাটা ফিল করা যায়। তোমার ইনার ফিলিংটা কি? ভাইয়া আমি সত্যি কথা বলি, একদম লাইভে বলছি আমি, এবং আমার কোনো ইয়ে নাই, এরপর আমি ট্রোল হয়ে যা হয়ে কিছু না। নিউজিল্যান্ডে বাংলাদেশের চেয়ে আমার কাছে মনে হয় মানে ৫ থেকে ১০ গুণ বেশি পরিশ্রম। হ্যাঁ, এখানে হ্যাঁ। রিক্সা টিক্সা তো এসব আমি আশাও করি না, হেঁটে হেঁটেই করা যায়। তবে হুম, হাঁটার রাস্তা খুব ভালো, পরিষ্কার, জামা কাপড় ময়লা হয় না, সবকিছু সেগুলো ঠিক আছে। মানসিক একটা শান্তি আছে, প্রচুর কষ্ট, শারীরিক কষ্ট প্রচুর, মানসিকভাবে আছে, তো মানসিকভাবে একটা শান্তি আছে। আমার খারাপ যেটা লাগে, আমি এই কয়েকদিন যেটা বুঝলাম, প্রায় ৩ সপ্তাহ বেশি সময় যেটা বুঝলাম, নিউজিল্যান্ডের চেয়ে বেশি জিনিস বাংলাদেশে আছে। নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টের উপর অনেক নির্ভরশীল, তাদের মানে মানে আপনার গরু আছে, ভেড়া আছে, ওইটা দিয়ে তারা বাকি বেশিরভাগ জিনিস তাদেরকে ইম্পোর্ট করতে হয়। আর আমার দেশে একটা একটা বীজ ফেলে দিলে ওখান থেকে গাছ হয়ে যায়। আমার খারাপ লাগে যে আমার চেয়ে, এই দেশের চেয়ে ১০০০ গুণ বেশি জিনিস আমার দেশে আছে, জাস্ট নাই সিস্টেম, হুম, সিস্টেমটাই নাই। সত্যি। এখানে আমি রাস্তা পার হব, আমি একটা সুইচে চাপ দিব, গাড়ি সব থেমে যাবে, তারপরে রাস্তা পার হব। আমাকে আয়রন ম্যানের মতো হাত দেখায় রাস্তা পার হতে হবে না, বা আমাকে কেউ ধাক্কা দিয়ে উড়িয়ে দিবে না। আমি যেদিন ওডিসি দেখে ফিরছি ভাইয়া, রাত বাজে ১২টা, বিশ্বাস করেন আমার বাংলাদেশি মন ভিতরে লাফাচ্ছে যে তোর কি হবে, তোর তো এখনই ধরবে, তুই এত রাতে সাহস করছিস কেন, এই তুই ধরা খাইলি, এই তোর এখন ব্যাগ নিয়ে যাবে। হুট করে আমার মনে হলো ভাই আমি তো নিউজিল্যান্ডে। এবং বিশ্বাস করেন রাস্তায় লোক ছিল, একটা লোক আমার দিকে তাকায় নাই, এবং প্রতি রাস্তার মোড়ে একটা করে পুলিশ অফিসার ছিলেন। আমার সাথে যে কিছু হবে সেটা হওয়ার এখানে উপায় নাই। এই ব্যাপারগুলো, আর খাবার, বিশুদ্ধ খাবার, বিশুদ্ধ বাতাস, এই জিনিসগুলো থাকলে আমি বাংলাদেশ আমার আসার কোনোদিন কোনো দরকার ছিল না। কোনো দরকার আমি এখনো বলি বাংলাদেশের অনেক জায়গায় অনেক কিছু, এত সম্ভাবনাময় একটা দেশ, এত কিছু করা আছে, কিন্তু এই যে প্রপার সিস্টেম। আরেকটা জিনিস, এখানে শিশু, বৃদ্ধ এবং প্রাণী, এই ৩ ক্যাটাগরিকে যে সম্মান দেওয়া হয় এবং ভালোবাসা দেওয়া হয়, এটা বাংলাদেশে বিরল। এখানে কারো সাহস নাই যে একটা কোনো কুকুরের গায়ে আপনি কিছু একটা করবেন, এবং যদি আপনি করেন আপনার মানে আপনার কি ওরে শাস্তি বাবা! হবে আপনি কল্পনা করতে পারবেন না। তবে উল্টাটা যদি হয়, কোনো কোনো কুকুর, হুম, ধরেন পাগলা কুকুর বা কোনো কিছু আপনাকে যদি ভুলে কামড় তুমি দিয়ে দেয়, তুমি সরকারের পক্ষ তুমি থেকে ব্যাড আপনাকে ব্যাড ব্যাড $১০,০০০ ওয়ার্ড দেওয়া বলবা। হবে। হ্যাঁ, হ্যাঁ। এটা এখানে এবং মানে আমি এবং পুরো প্রতি উন্নত মোড়ে মোড়ে দেশে। ভাইয়া বৃদ্ধদের বসার জন্য জায়গা আছে, সুন্দর পার্ক আছে, বাচ্চাদের খাওয়ার জন্য পানির কল আছে, এভরিথিং, বাচ্চারা যেন সুন্দর ছুটে বেড়াতে পারে, সুন্দর জায়গা। এই জিনিসগুলো যদি আমরা একটু করতে পারি না আগামী দিনে, মানে আর কিছুই লাগবে না আসলে। আর সবচেয়ে বড় ব্যাপার, কেউ এটা নিয়ে নাই, তানভীর তারেক কেন সাকিবের সাথে শো করতেছে, আচ্ছা সাকিব কেন এটা করতেছে, ওর কি দরকার করার, সবাই যার যার কাজে মনোযোগী, হুম। সবাই তাকে তার কাজ দিয়ে জাজ করে। তানভীর তারেক এই চশমা কেন পড়লো, এটা দিয়ে জাজ করে না। এবং জাস্ট That's it, কাজ মানে কাজ তো কাজই। এনিথিং মানে কাজই। এটা সত্যিকার অর্থে ট্রুলি এটা কি আচ্ছা ঠিক আছে কাজ এবং করছে ঠিক এবং আছে। ভাইয়া এটা এখানে কিন্তু সময় খুব মাপা আছে, সকাল থেকে রেসিজম এ বিকাল পড়ে যে ৫টার তুমি পর, কি আপনি বিকাল ৫টার পর এই আর প্রশ্ন পাবেন না, কিন্তু বিকাল ৫টার পর আর নাই। হ্যাঁ, হ্যাঁ। এবং এখানে কিন্তু এই প্রশ্নটা করাটা কিন্তু খুবই অভদ্রতা যে তুমি কি জব করো? হ্যাঁ, এই জব ইউর ইন জব যদি সে উইলিংলি বলে যে ঠিক আছে আমি এই ইয়েতে আছি তখন দ্যাটস ফাইন কিন্তু কি জব করে এটা কারণ কাজ করছে এটাই তার জন্য সবচেয়ে বড় এটাই, কথা। এটাই বিশাল তো ব্যাপার। সত্যিকার অর্থে ওই সিস্টেমের কথা বারবার সিস্টেমের কাছে আমরা বারবার মনে হয় যে ইস ইস দেশটা যদি একটু সিস্টেম থাকতো। এনিওয়ে নিশ্চয়ই আ সেই দেশটা আমরা দেখে যেতে পারবো বা তৈরি হওয়ার একটা সিঁড়িতে থাকবে। আ যাই হোক আজকে এইভাবে কথা বলবো কারণ তুমিও নিজেও বলো নাই যে তুমি আ মানে এভাবে অন প্রসেস যাচ্ছ। হঠাৎ করে আমিও শুনেছি। তাই আমারও কাছে খুবই আমি অবাক অনেকদিন লাগছিল ধরে যে আসলে আচ্ছা চেষ্টা করছিলাম, এবং আমি আমি বলি যে আমি ওই আমি বলেছি না ফেসবুকে এক জায়গায়, যেদিন মাইলস্টোনের উপর বিমান পড়ে না, আমি ভাই ওই দিনই সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম যে না, এইখানে আসলে, যেখানে যেই দেশে একটা বাচ্চা স্কুলে গিয়ে, স্কুল তার সবচেয়ে নিরাপদ জায়গা হওয়ার কথা, একটা বাচ্চা স্কুলে গিয়ে নিরাপদ না, এই জায়গায় কেন স্কুল বা এই জায়গায় কেন বিমান চালাতে দেওয়া হলো, কর্তৃপক্ষ প্রচুর কথাবার্তা আসবে, এবং এরপরে যখন তারা আহত হলো, রিক্সা ভাড়া বেড়ে গেল, পানির দাম বাড়িয়ে দিল, সবকিছু মিলে এটা দেখে আমি সেদিনই ভাই আমার মনে হচ্ছে যে না, এখানে আসলে মানুষের ভেতরটা এত পচে গেছে, এত দুর্নীতিযুক্ত, টপ টু বটম, সেই জায়গায় আসলে আর সম্ভব না। আমি তো ধরো তুমি এই প্রশ্নের উত্তরটা আমি একটা বইয়েই লিখবো। মানে বা পরে একটা বড় একটা ইয়েতেই বলবো।
ছোট করে আজকে বলি, আমি তো প্রচন্ডভাবে বিদেশ বিরোধী ছিলাম। আমার কমপক্ষে ১০০টা ইন্টারভিউ পাবা, যেখানে আমি তারকাকে শাসাচ্ছি যে কেন, কি হয়েছিল, কি সমস্যা তোমার দেশে। আমি নিজেও একসময় বলতাম যে কখনো যাব না, সে আমাকেই যেতে হলো। আমি এজন্য ছোট করে বলি, এটা ডিটেল আমি আলাপ করবো বা লিখবো। বাংলাদেশে যেটা সবচেয়ে বড় ক্রাইসিস, মেধার যে অবমূল্যায়ন। অবমূল্যায়ন। তুমি তুমি শিক্ষকতা করো, তুমি যেই জায়গায় তুমি পড়াবা, তোমার কাছে ডে ওয়ান থেকে সকাল থেকে রাত অবধি, বাসায় ফেরা অবধি মনে হবে যে তুমি যতটুকু পরিশ্রম দিচ্ছ প্রতিষ্ঠানে বা যেই এই জায়গা অনুযায়ী থেকে, পাচ্ছি না। সেটার 10% পাচ্ছ না, 10% পাচ্ছ না। তোমার মনে হবে এখানে ঠিক তার উল্টো, এবং এখানে মনে হবে একদমই। যে আমি যতটুকু পরিশ্রম করব, আমি 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 গেইন করব। আমি বাংলাদেশে প্রায় 10 থেকে 11টা প্রতিষ্ঠানে কাজ করছি। আমি টু বি অনেস্ট, আমি এটাই বলে শেষ করি, এটা ডিটেইল আমি আলাপ করব, বলবো, লিখব। 11টা প্রতিষ্ঠানে চাটুকার যত গোবর গণেশ, সাংবাদিক, প্রডিউসার, সিনেমাটোগ্রাফার বলি, বা একটা চ্যানেল পত্রিকায় যারা যারা থাকে, তারা যে পরিমাণ স্যালারি হ্যান্ডেল করছে, তারা যে পরিমাণ এডিটর প্রকাশকের কাছে থাকছে, আমি ডিটেল নাম ধরে ধরে এগুলো বলবো এক সময়, ওদের কাছে না হেরে প্রতিনিয়ত আমি স্খলন হচ্ছিল যে আচ্ছা, আমি আমার মেধা দিয়ে আমি কাজ দেখাচ্ছি, এটার কোনো ভ্যালু নাই, এটার কোনো ভ্যালু নাই তোমার কাছে। সো এইটাই হচ্ছে বড় সংকটের জায়গা, এবং এটা শুধু সাংবাদিকতা না, প্রত্যেকটা পেশায়, প্রতিটা সচিবালয় সেক্টরে। থেকে শুরু করে একদম মানে একটা হোটেলের যে কর্মচারী, সেই এই জায়গাগুলো আসলে ওই যে সংক্ষেপে সিস্টেমটা ঝামেলা। এনিওয়ে, আক্ষেপের প্রসঙ্গ না, এটা আসলে দেশকে নিয়ে কথা বলা যাতে ঠিকঠাক হয়ে ওঠে, এজন্যই কথা বলি। দেখা হচ্ছে, মন খারাপ হয়েছিল যে আমাদের কি হবে সময়ে মিলায়, তো না যাই না, হোক, আমরা আমরা ব্যবস্থা করে ফেলবো। একদম একদম আমরা সপ্তাহে কথা বলবো, এবং Hope so. আশা করি আমাদের দর্শকরাও তাদের ভালো লাগবে। আজকে অনেকগুলো প্রশ্ন, অনেক ইনবক্স পেয়েছি আমি, তুমিও নিশ্চয় পেয়েছো। তো আজকে আমরা সাইন আপ করছি, ভালো থ্যাংক ইউ থাকো। সো মাচ ভাই, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। ওকে।